আচ্ছা অফিসার, একটা প্রশ্ন করি। রুদ্র অবাক নয়নে কিছুক্ষণ বৃষ্টির দিকে তাকিয়ে থেকে তাকে প্রশ্ন করার অনুমতি দিতে বৃষ্টি তাকে জিজ্ঞেস করে উঠল। এই ছাদ ঘেঁষাটা কি জিনিস? না মানে আমি শব্দটা নতুন শুনলাম বলে মনে হলো। এর কি কোনো বিশেষ মানে আছে? আসলে আমার না নতুন নতুন বাংলা শব্দ জানতে দারুণ লাগে। রুদ্র হতাশ দৃষ্টিতে বৃষ্টির দিকে তাকালো। এমন কোনো প্রশ্ন যে কারোর মাথাতে আসতে পারে সেটা রুদ্রর আগে জানা ছিল না। তবে বৃষ্টির বদৌলতে আজ সেটাও জেনে নিল যে সে একটা হতাশার শ্বাসবায়ু ত্যাগ করে নেভানো কণ্ঠে বলে উঠল। আপনি সায়েন্সের স্টুডেন্ট, মেডিকেল ইন্টার্ন, আপনার নতুন নতুন বাংলা শব্দ জানার এত কেন আগ্রহ ঠিক বুঝলাম না ডক্টর। বৃষ্টি রুদ্রের কথাকে সম্পূর্ণ উপেক্ষা করে উৎফুল্ল কণ্ঠে বলে বসল। আহা, সেই সব ছাড়ুন। সায়েন্সের স্টুডেন্টদের কি বাংলা পড়তে হয় না? আজব কথা আপনার। আপনি ওসব বাদ দিয়ে বলুন তো, ছাদ ঘেঁষা কি? রুদ্র ফুস করে একটা ক্লান্ত শ্বাস ফেলে বৃষ্টির উৎফুল্ল মুখখানির পানে তাকিয়ে বলে উঠল। আপনাকে লজিক্যালি বোঝাই। দেখুন, যারা কথায় কথায় মায়ের আঁচলের নিচে চলে যায় তাদের বলে মায়ের কোল ঘেঁষা। আবার যারা কথায় কথায় বাবার কাছে চলে যায় তাদেরকে বলে বাবার কোল ঘেঁষা। এখন ছাদের তো আর কোল নেই, আঁচলও নেই, তবু আপনি কথায় কথায় ছাদে চলে আসছেন, এজন্য আপনি ছাদ ঘেঁষা। বুঝলেন? সিম্পল ইকুয়েশন কিন্তু। বৃষ্টি ট্যাপ ট্যাপ করে রুদ্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার কথার মানে সম্পূর্ণরূপে ধরতে পেরে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পেরেছে রুদ্র তার সাথে ঠাট্টা করছে। বৃষ্টিকে মুখ ভার করে দাঁড়িয়ে থাকতে দেখে এবারে রুদ্র হালকা হেসে বলে উঠল। মজা করছিলাম, মন খারাপ হলো নাকি? বৃষ্টির তীক্ষ্ণ দৃষ্টিতে রুদ্রের দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে আবার মুখ ফিরিয়ে নিল। রুদ্র আবার হাসলো। সে হাসি নজর কালো বৃষ্টিরও, তবে বুঝতে দিল না। কিছুক্ষণ নীরবতার পর বৃষ্টি প্রথম মুখ খুলল, সাবলীল স্বরে প্রশ্ন করলো। আচ্ছা, আপনি না তখন আমাকে তুমি ডাকলেন? সেটাই শুনতে ভালো লাগছিল তো বেশ। এখন হঠাৎ আবার আপনি কেন? বৃষ্টির কথা শুনে রুদ্র খানিকটা সময় চুপ করেই রইল, তারপর নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল। আপনার আর আমার সম্পর্কটা তুমিতে গিয়ে পৌঁছানো হয়তো উচিত হবে না ডক্টর। আমরা আমাদের আপনিময় জগতে ঠিক আছি। একবার তুমিতে গিয়ে অনেক ভুগেছি, আজও সেই ক্ষত নিয়ে ঘুরছি নতুন করে। আবার কি দরকার? বৃষ্টি কিছু বুঝলো না, আবার যেন কিছুই বুঝলো না। তবে এতটুকু বুঝলো রুদ্র একটা বিস্তৃত অতীত আছে, যার স্মৃতিগুলো তাকে পোড়ায়, তাকে যন্ত্রণা দেয়। তাই অতীতে সেই ক্ষতকে আর খুঁচিয়ে দিতে চাইল না বৃষ্টি। সেজন্য সে প্রসঙ্গ পাল্টালো, হাসি মুখে বলল। আচ্ছা, একটা প্রশ্ন করি। রুদ্র মাথা দুলিয়ে সায় জানাতেই বৃষ্টি এমন কিছু বলল যা শুনে রুদ্রের বিষণ্ণতা বাড়ল বই কি কমল না। পরিস্থিতি স্বাভাবিক করার বদলে আরো বেশি গম্ভীর করে দিল সে, তাও নিজের অজান্তেই। বন্ধ ঘর, প্রতিটা জানালা দরজার উপরে চাপানো পুরো পর্দার বাইরে এক ফালি আলোক রোশনি ভেতরে ঢুকতে দিচ্ছে না। সে ঘরের মেঝেতে নিষ্প্রাণভাবে পড়ে আছে একটি মেয়ে, বেশভূষা উস্কো খুস্কো, গায়ে থাকা শাড়ির ভাঁজ অগোছালো, চুল অমার্জিত, মুক্ত। অন্ধকার ঘরে থেকে তার মৃদু ফুপিয়ে ওঠার আওয়াজ আর দীর্ঘশ্বাস ব্যতীত সেখানে আর কিছুই শোনা যাচ্ছে না। প্রাণের স্পন্দন থাকার পরও মেয়েটি কেমন নিথর। হঠাৎ দরজা খোলার আওয়াজ, চোখ মেলে তাকালো মেয়েটি। বাইরে থেকে ঘরে আসা আবছে আলোয় সে দেখতে পেল একটি অসহ্য মুখ অবাই। মুহূর্তেই তার নিষ্প্রিয় শরীরটা রাগে উতলে উঠল। মেঝে থেকে উঠে বসে হঠাৎ চেঁচিয়ে বলে উঠল। কেন এসেছো তুমি আমার ঘরে? বলো কেন? আর কি চাই তোমার? আমার জীবনটা এলোমেলো করে দিলে তুমি। এখনো শান্তি হয়নি। ভালোবাসার মানুষটাকে কেড়ে নিলে, যার সাথে জীবন জুড়ে দিলে, জোর করে তাকেও নিয়ে নিলে। যখন সংসার সাজানোর স্বপ্ন দেখলাম তখন তাকেও দূরে করে দিলে আমার থেকে। কেন বলো তো? কি অপরাধ আমার? তুমি না আমার নিজের মামা? তুমি এটা করতে পারছো মামা? একবার দয়া হলো না আমার ওপরে? সামনে দাঁড়ানো মানুষটা বিশ্রীভাবে হাসলো। সে হাসি দেখে ঘৃণায় শরীর শিরশিরে উঠল মেয়েটি। দুহাত কানে চেপে চেঁচিয়ে বলে উঠল সে। হাসি থামাও মামা, আমি এই হাসি নিতে পারছি না। স্টপ ইট। আমার সবটা শেষ করে দিয়ে, আজ জীবনের কান্না উপহার দিয়ে এখন তুমি হাসছো। বিবেকে বাঁধছে না তোমার?
অবশ্য আমিও বা কি বলছি, বিবেক থাকলে তো বাঁধবে। তুমি তো একটা বিবেকহীন ঘৃণ্য মানসিকতার মানুষ। ছি, ভাবতেও ঘেন্না হয় তুমি আমার নিজের মামা। মেয়েটির রাগী কণ্ঠে বলা তাচ্ছিলের স্বর শুনে সামনে দাঁড়ানো লোকটিও এবারে রাগে গর্জে উঠল। ছুটে এসে মেয়েটির হাতের মুঠোয় মেয়েটির চুলগুলো খামচে ধরতে ব্যথায় কুকিয়ে উঠল মেয়েটি। লোকটি এবারে রাগতে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, ধারা মামনি, একদম চুপ। বেশি কথা তো বলা যাবে না, তাহলে যে বরের জন্য কলিজা এত কাঁপছে সোজা তার কাছেই পাঠিয়ে দেব, ভালো হবে? আর হঠাৎ এত প্রেম কোথা থেকে উঠলে পড়ছে তোমার নিজের স্বামীর জন্য? 1 মাসেই এত প্রেম যে 2 বছরের ভালোবাসাকেও ভুলে গেলে। বিয়ের আগে তো খুব রুদ্র রুদ্র করতে, তো এখন রুদ্রকে ছেড়ে আবার নতুন স্বামীর প্রতি প্রেমটা বেশি মনে হচ্ছে না? নিজের ভালোবাসা যে এমন ক্ষণে ক্ষণে পাল্টায়, সেটা কি কম ঘৃণার নাকি ধারা? যে আমাকে দেখে ঘৃণার চোখ মুখ কুঁচকে ফেলতো। ধারা জলভেজা চোখে তার মামার দিকে তাকিয়ে বলে উঠল, রুদ্রকে ভালোবাসতাম, আজও বাসি। ওর জন্যই বিয়েটা করেছিলাম বাধ্য হয়েই। তবে বিয়েটা দিয়ে আমার জীবনে অভিশাপের বদলে আশীর্বাদ এনে দিয়েছিলে তোমরা। এমন একটা মানুষকে আমার স্বামী হিসেবে চেয়েছিলাম যে আমাকে বুঝতো, ভালোবাসতো, বিশ্বাস করতো। তাই তো এত কম সময়েও আমার মনে ওনার নিজের একটা জায়গা করে নিয়েছিলেন উনি। ভালো না বাসলেও সম্মান করতাম ওনাকে। সেই সম্মানটুকুকে পুঁজি করেই সারা জীবন কাটিয়ে দিতে চেয়েছিলাম। আর বিশ্বাস করো, এতে সমস্যা হতো না। ওনার ভালোবাসা দিয়ে ঠিকই আমাদের সংসারটা সেজে উঠতো, ভালো থাকতাম। চলতে চলতে হয়তো ওনাকে ভালোও বাসতাম। কিন্তু তুমি তা হতে দিলে না মামা। আমার স্বামীকে খুন করলে তুমি, কেড়ে নিলে আমার থেকে। কেন মামা, কেন? কেন সবটা সাজানোর আগেই বারবার এলোমেলো করে দিলে তুমি? বলো না মামা, বলো। ধারা করা প্রশ্নে মামার উত্তর শুনে ধারা পুরো চমকে গেল। সম্বিত দৃষ্টি ফেলে নিষ্পলক তাকিয়ে রইল তার মামার মুখপানে আর নিজের মনকে জিজ্ঞেস করলো, এও কি সম্ভব? আঙ্কেল আন্টিকে খুবই ভালোবাসতেন তাই না? উনি না থাকার পরেও এখনো ওনার স্মৃতিগুলোকে কত যত্ন করে রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক করার প্রয়াসেই রুদ্রর সামনে তার মা বাবার ভালোবাসার প্রসঙ্গটা উত্তোলন করে বৃষ্টি। কিন্তু সে কি জানতো তার কথা পরিস্থিতি স্বাভাবিক না করে আরো বেশি জটিল করে দেবে। বৃষ্টির মুখে মায়ের কথা শুনেই রুদ্রর মুখের ভাব বদলে গেল। দাঁতে দাঁত চেপে সোয়াল শক্ত করে সে বলে উঠল, এই প্রসঙ্গটা বাদ দেই ডক্টর, আমার এই বিষয়ে কথা বলার কোনো আগ্রহ নেই। অন্য কিছু বলার থাকলে বলুন, আমি শুনছি। আচমকা রুদ্রের এমন মন বদলের কারণ ঠিক ধরতে পারল না বৃষ্টি। খানিকটা চিন্তা করে সে আপন মনে ভেবে নিল, মায়ের কথা মনে পড়ে হয়তোবা রুদ্রর কষ্ট হচ্ছে। বাবার কথা মনে পড়লে তো বৃষ্টির এমন কষ্ট হয়। মনে মনে আফসোসের শীষ তুলে সে ভাবল, অযথাই লোকটার মন আরো বেশি খারাপ করে দিলাম। তাই এবার রুদ্রের মন ভালো করার চেষ্টা করে সে বলে উঠল, আচ্ছা অফিসার, আপনি কেমন মানুষ বলুন তো? এত মুড অফ করে থাকলে কি চলে? আমারও তো বাবা নেই, তাই জন্য কি আমাকে কখনো গোমরা মুখ করে বসে থাকতে দেখেছেন? আমাদের বাবা মা যেখানেই থাক, তারা সবসময়ই আমাদের দূর থেকে দেখেই যাচ্ছেন, তাই না? আমরা যদি এমন কষ্ট পাই, সেটা দেখে কি তাদের ভালো লাগবে বলুন তো? আর তাছাড়াও বাবা মা কি কারোর চিরকাল বেঁচে থাকে? একদিন না একদিন তো তারা সবাই ছেড়ে চলে যায় আমাদের হাতটা। তবুও আমাদের হাসতে হয়, বাঁচতে হয়, নিজেকে সামলে এগিয়ে যেতেই হয়। এটাই তো এই পৃথিবীর নিয়ম, সবচেয়ে নিষ্ঠুরতম নিয়ম। বৃষ্টির নিজের কথা শেষ করে রুদ্রের চোখে চোখ রাখতেই দেখতে পেল সে অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। রুদ্রের এমন তাকানো দেখে বৃষ্টি কিছুটা ঘাবড়ে গেল। সে কি আবার কিছু ভুল বলে ফেলল নিজের মনের সাথে? এ নিয়ে ছোটখাটো এক প্রকার দ্বন্দ্ব করতেই রুদ্র তাকে মলিন স্বরে বলে উঠল, আমার মা আমাকে আর বাবাকে ছেড়ে চলে গেছে ডক্টর। বৃষ্টি রুদ্রর দিকে খানিক পিটপিট করে তাকিয়ে থেকে বলে উঠল। হ্যাঁ, সে তো আমিও জানি, বাট রুদ্র তাকে মাঝখানে থামিয়ে দিয়ে আবার বলতে শুরু করলো, আমার যখন 7 বছর বয়স, তখনই আমার মা আমার বাবাকে আর আমাকে একা করে রেখে চলে যান।
চলে যান মানে কিন্তু মরে গেছেন এমনটা না। রুদ্র এমন কথাই বৃষ্টি কিছুটা অবাক হলো। অবাক কণ্ঠে জিজ্ঞেস করে উঠল। তাহলে? রুদ্র এবারে একটা তাচ্ছিলের হাসি হেসে আবার বলতে লাগলো। তাহলে চলে গেছেন মানে দীর্ঘ 9 বছরের সংসার জীবনের শেষে আমার মায়ের মনে হয়েছিল সে আমার বাবার কাছে সুখী না। তার জীবনের সুখের জন্য যা যা চাহিদা তা বাবার পক্ষে পূরণ করা সম্ভব হচ্ছে না। আর সুখের সন্ধান দিতে তার জীবনে নতুন কোনো ব্যক্তির আগমন ঘটেছে। তারই হাত ধরে আমাদের দুজনকে একলা ফেলে চলে গেলেন। যদিও আমি জানি না সেই মানুষটা কে ছিল, যার দেয়া সুখের হদিসে মা এতটাই মশগুল হয়ে গেল যে আমাদের ছেড়ে যেতে একবারও বাদল না। তবে তারপর আর কখনো মায়ের কোনো খোঁজ পাইনি আমরা। বাবা অনেক চেষ্টা করেছিল একটা খোঁজ পাবার, তবে লাভ হয়নি। ইভেন আমরা তো এটাও জানি না আদৌ মা বেঁচে আছে নাকি মারা গেছে। তবে আমার মনে হয় বেঁচেই আছে। ইভেন ওনার নতুন সেই সুখের সিন্দুকের সাহচর্যে বেশ ভালোই আছেন। তাই হয়তো এতগুলো বছরে ওনার এটা একবারের জন্য মনে হয়নি যে ওনার একটা ছেলে ছিল যে ভীষণ মায়ের কোল ঘেঁষা ছিল, মাকে ছাড়া যার এক মুহূর্ত চলতো না। তাই তো একটাবারও সেই ছোট্ট ছেলেটার শৈশব তাকে টানেনি, ফিরিয়ে আনতে পারিনি। রুদ্র প্রতিটা কথা বৃষ্টির কানে গিয়ে ঠিক এক একটা বিষাক্ত তীরের মতো আঘাত করে থেমে গেল। বৃষ্টি হতবাক নয়নে তাকিয়ে রইল কেবল একাকাশ তাচ্ছিল ভরা মিলান হাসির আড়ালে লুকোনো রুদ্রর অশ্রু সিক্ত চোখজোড়ার দিকে। তার মনে বারবার ঘুরে ফিরে বাঁচতে লাগলো একটাই প্রশ্ন। আচ্ছা, কারোর মা কি এমন হয় সন্তানের প্রতি একটুও টান কি অনুভব করেননি রুদ্রর মা? তবে প্রশ্নটার উত্তর পায় না বৃষ্টি। সে শুধু ভেবে যায় বাবা তাকে বলেছিল, বাবা মা প্রতিটা সন্তানের কাছে যেমন বিশেষ, ঠিক তেমনই প্রতিটা সন্তানও তার বাবা মার কাছে আরও বেশি বিশেষ। তারা চাই নিজেদের সবটা ঢেলে দিয়ে হলেও সন্তানের মুখে হাসি ফোটাবে। এজন্য বাবা মা সন্তানের সবচেয়ে কাছের, সবচেয়ে বেশি আপন। কিন্তু তার বাবার বলা কথার সাথে কেন রুদ্র মায়ের সমীকরণটা মিলল না? সে ছোটবেলায় পড়েছিল কিছু কিছু অঙ্ক সাধারণ নিয়মে সমাধান করা যায় না, তাদের জন্য প্রয়োজন পড়ে বিশেষ কিছু নিয়মের। রুদ্র মায়ের ক্ষেত্রেও কি তেমন কোনো বিশেষ নিয়ম আছে? থাকতে পারে। যদি তাই হয় তবে কি সেই সমাধানের বিশেষ পথ কি? দুহাত মুখ বাঁধা অবস্থায় খাটের এক কোণে পড়ে আছে ধারা। পড়ে আছে বলে ভুল হবে, মূলত তাকে ফেলে রাখা হয়েছে। সে অনেকবার হাতের বাঁধনটা খুলে ফেলার চেষ্টা করেছে, কিন্তু পায়নি। এতটাই শক্ত করে বেঁধে রেখে গেছে তার মামা যে কিছুতেই খোলা যাচ্ছে না। বাঁধনের জায়গাটাও ব্যথে চলে যাচ্ছে। মামার সাথে তর্কাতর্কির এক পর্যায়ে সেই যে ধারাকে এভাবে বেঁধে রেখে চলে গেছে, ধারাও বাধা দেয়নি। সে তার মামার এসব কুকর্মের পেছনের আসল সত্যিটা জেনে এতটাই বিধ্বস্ত আর বিস্মিত হয়ে পড়েছিল যে নিজেকে নিয়ে ভাববার সময় তার হয়নি। তবে এখন ধারার মনে হচ্ছে তাকে এই মানুষরূপী পিশাচের কবল থেকে বেরোতে হবে, নিজের জন্য না, তার স্বামীর জন্য। যে মানুষটা নির অপরাধ ছিল, অথচ শুধুমাত্র ধারার জীবনের সাথে জড়িয়ে পড়ার ভুলের জন্য যে কিনা আজ এই পৃথিবীতে নেই। নির্মম এক মৃত্যুকে সঙ্গী করে যে পরপরে পাড়ি জমালো। কতগুলো ভাবতেই বুকের ভেতরটা হু হু করে উঠল ধারার। ধারা ঠিক করলো তার জন্য সে এই অন্ধকার কূপ থেকে বেরোবে। একবার পুলিশের কাছে গিয়ে সবটা বলতে পারলে মামার সব খেলা শেষ। এটা ভেবে আপ্রাণ চেষ্টা করে গেল ধারা তার হাতে থাকা বাঁধনটা খোলার, কিন্তু কিছুতেই চেষ্টা সফল করতে না পেরে শেষ অবধি একটা হতাশ শ্বাস ফেলে ক্লান্ত দেহটা এলিয়ে দিল মেঝেতে। আর তার একটু পরে দু চোখে ভর করল রাজ্যের নিদ্রা। চোখ বুজে ধারা পাড়ি জমালো সেই নিদ্রার পুরীতে। নিশ্চুপভাবে মুখোমুখি দাঁড়িয়ে আছি রুদ্র বৃষ্টি। রুদ্রের চোখে পুরনো স্মৃতির আচরে জমা জল, আর বৃষ্টির চোখে সেই পুরনো ক্ষতকে খুঁচিয়ে দেবার অপরাধ বোধ। বেশ অনেকক্ষণে নীরবতা ভেঙে বৃষ্টি প্রথম কথা পারল। দুঃখিত অফিসার, আমি বুঝতে পারিনি। আসলে বলতে পারেন ভুল বুঝেছি, আর ভুল বুঝেই আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। বাট বিশ্বাস করুন, সবটা আমার অজান্তে, অনিচ্ছায়। আমি জানলে এমনটা হতো না। আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত। রুদ্র কিছু সময় মনে থেকে বলে উঠল, আমি জানি ডক্টর, আপনি জেনে শুনে কখনোই এমনটা করতেন না। আমার সে বিশ্বাসও আছে আপনার উপর। সো ডোন্ট ফিল সরি, ইটস অল রাইট। আর আপনি তো জ্যোতিষী নন যে আমার মুখ পড়ে আমার জীবনের খুঁটিনাটি সবটা বুঝে যাবেন। সো লিভ ইট। দেখুন আজ আকাশটা সুন্দর,
চাঁদ নেই ঠিকই, তবে সমস্ত আকাশে ছড়িয়ে থাকা নক্ষত্র রাজি থেকেই যেন অনুপস্থিত চন্দ্রিমার সৌন্দর্য ঠিকরে বেরোচ্ছে। এমন সুন্দর পরিবেশে মন টন খারাপ করে থাকার কোনো মানে হয় না, আর গিল্টি ফিল করার তো আরোই মানে হয় না। তাই জাস্ট ফিল দিস অ্যাটমসফিয়ার। রুদ্রর কথাই বৃষ্টির আত্মগ্লানি কিছুটা দূর হলো। সে মৃদু হাসার চেষ্টা করে আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, জানেন, যখন আমি ছোট ছিলাম তখন বাবার হাত ধরে ছাদে বসে আকাশ দেখতাম, আর বাবা আমাকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের ঘরে দিয়ে আসতো। আজ কত দিন হলো গান শোনা হয় না। আসলে কি বলুন তো, বাবা ভীষণ ভালো গান গাইতো, তাই বাবা চলে যাবার পরে আর কারোর গান শোনা হয়নি, ইচ্ছেই করেনি, তাই আর কি। তবে আজ একটা গান শুনতে বেশ মন চাইছে, তবে উপায় নেই হয়তো। রুদ্র বৃষ্টির কথা শুনে হাসে, তারপর একবার বৃষ্টির দিকে তাকিয়ে গলা ছেড়ে অতিশয় সুমিষ্ট কণ্ঠে সুর তোলে, তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার। বৃষ্টি যেন হারিয়ে গেছে রুদ্রর প্রতিটা গানের কথায়, প্রতিটা সুরের তালে, প্রতিটা ছন্দের রাগে। নিমিষেই মন খারাপ খারাপ ভাবটা যেন হাওয়াই মিঠাইয়ের মতো উবে গেল তার। এখন একটা ঘোরের মাঝে থেকে চোখ বুজে গানটা অনুভব করে যাচ্ছে সে। তার ভাবনার মাঝে রুদ্রর হালকা হাতের ধাক্কায় ঘোর থেকে বেরোলো সে। তারপর রুদ্রের দিকে ফিরে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলে উঠল, ধন্যবাদ অফিসার, অনেকদিন পরে একটা মন ভালো করার মতো কারণ পেলাম আমার জীবনে, আর সেই কারণটা আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। এবারে ঘুম আসবে, ভীষণ শান্তির ঘুম। রুদ্র আবারও হাসলো। তার মনে হলো মেয়েটার মন নিতান্তই সরল, সহজ, অবুঝ বাচ্চাদের মতো। অল্পতেই কি ভীষণ খুশি হয়ে যায়। তারপর হাসি মুখেই বলল, আচ্ছা, আপনাকে স্বাগত। এবার যান, গিয়ে ঘুমিয়ে পড়ুন, আর কাল সকাল সকাল রেডি হয়ে থাকবেন। আপনাকে হোস্টেলে পৌঁছে দিয়ে তারপর আমি ডিউটিতে যাব। বৃষ্টি একগাল হেসে মাথা নেড়ে সায় জানিয়ে নিচে নেমে এলো। বিছানায় গা এলাতে চোখের পাতা বুঝে এলো ঘুমের বহরে। বহু অপেক্ষার পরে কোনো প্রিয় প্রাপ্তিতে হয়তো এতটাই আনন্দ হয়, এতটাই নিবিড় শান্তি হয়। ধীরে ধীরে ঘুমের অদলে তলিয়ে যেতে যেতে বৃষ্টি এটাই ভাবলো, আর তার মন উত্তর দিল। হ্যাঁ হয়। পরদিন সকালটা খুব দ্রুতই চলে এলো যেন। রাতের আধার কাটিয়ে প্রথম ভোরের রবি আলোকে আলোকিত হলো ধরা। সেই সকাল একা এলো না, সাথে নিয়ে এলো তিনটে আলাদা আলাদা মানুষের জীবনের মন নেওয়া আলাদা আলাদা কাহিনী নিয়ে, যাতে তারা তিনজন আবার একসাথেই বাধা পড়ে গেল। সকালে ব্রেকফাস্ট সেরেই বৃষ্টিকে নিয়ে বেরিয়ে পড়ে রুদ্র। বৃষ্টিকে তার হোস্টেলে পৌঁছে দিয়ে তাকে বিদায় জানিয়ে গাড়ি ঘোড়ায় থানার উদ্দেশ্যে। প্রতিমধ্যে মুঠোফোন বেজে ওঠায় গাড়ি থামিয়ে কলটা রিসিভ করতে বিপরীত পাশ থেকে কনস্টেবল আব্দুল কণ্ঠ কানে আসে তার। কিন্তু কনস্টেবল আব্দুলের কাছে যা শুনে তা শোনার জন্য রুদ্র মোটেও প্রস্তুত ছিল না। সে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দেয়। যত দ্রুত সম্ভব তাকে থানাতে পৌঁছাতে হবে। একমাত্র সেখানে সব প্রশ্নের জবাব, যার উত্তরের খোঁজ করে যাচ্ছে রুদ্র। তুমি? প্রচণ্ড রকমের বিস্ময় নিয়ে প্রশ্নটা ঠিক তার বিপরীতে দাঁড়ানো রুক্ষ বেশা মেয়েটির দিকে ছুড়ে দিল রুদ্র। তাই এমন বিস্ময় দেখে মিলান হাসলো ধারা। তারা দুজনে এখন মুখোমুখি দাঁড়িয়ে আছে। তখন রুদ্রকে ফোন করে কনস্টেবল আব্দুল এটাই জানিয়েছিল যে ভিকটিম আরমান আহমেদের স্ত্রী নাকি থানায় এসে বসে আছেন, আর উনি নাকি কিছু বলতে চান ওনার স্বামীর খুনের ব্যাপারে। এ কথা শুনেই রুদ্র দ্রুত ছুটে এসেছে থানায়। আসল অপরাধীকে খুঁজে বের করার তাড়নায় তাকে টেনে নিয়ে এসেছে। কিন্তু এখানে এসে যে সে এত বড় একটা চমক পাবে তা রুদ্রর ভাবনা অতীত ছিল। ধারা যে মরহুম আরমান আহমেদের স্ত্রী তা জেনে রুদ্র প্রচণ্ড রকম অবাক, সাথে বুকের মধ্যে হচ্ছে কিছুটা তোলপাড়। যে মেয়েটাকে একটা সময় সে পাগলের মতো ভালোবেসেছিল, হয়তো আজও পাশে সে মেয়েটাই কিনা আজ মলিন বেশে বৈধব্যের বোঝা মাথায় নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। রুদ্রর বুকের ভিতর একটা ক্ষীণ চিনচিনে ব্যথা অনুভব করলো। তার খুব খারাপ লাগছে যে মেয়েটার আজীবনে সুখী, সবসময় আনন্দ তার সদা কামও ছিল। তার এমন হৃদয় বিদারক পরিণতি মানতে রুদ্র বুকে টালমাটাল কষ্টেরা উতলে উঠছে। পরমধ্যে সে ভাবল, এই জগতের নিয়মগুলো বড়ই বিচিত্র। কারোর কারণে কারোর চোখের জল ঝরলে অপরদিকে মানুষটাও কাঁদতে হবেই। চোখের জলের বোঝা যে বড্ড ভারী, কেউই এ ভার থেকে মুক্ত হতে পারে না। রুদ্রকেও ধারার জন্য চোখের জল ফেলতে হয়েছে, কাঁদতে হয়েছে।
না পাওয়ার কষ্টে বাঁচতে হয়েছে। সেসব কষ্টের তীব্র দীর্ঘশ্বাসই হয়তো বয়ে নিয়ে এসেছে ধারার জীবনে এই কঠিন পরিণতি। রুদ্র একটা দীর্ঘশ্বাস পেল। ধারাকে তার টেবিলের লাগোয়া চেয়ারটাতে বসতে দিয়ে নিজেও তার মুখোমুখি বসলো। তারপর নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, তো মিসেস ধারা আহমেদ, আপনার স্বামী খুন হয়েছে আজ 2 দিন হলো। এই 2 দিনে আপনি কোথায় ছিলেন? আপনার স্বামী মরে গেল আর আপনি কিনা উধাও। স্ট্রেঞ্জ। এনিওয়ে, আজ হঠাৎ কি মনে করে প্রকাশ্যে এলেন মিসেস আহমেদ? কিছু কি বলতে চান? ধারা চোখ তুলে রুদ্রর দিকে তাকালো। জিভ দিয়ে শুষ্ক ঠোঁটটা ভিজিয়ে নিয়ে বলল, আমি জানি আমার স্বামীর খুনটা কে করেছে। অফিসার, আমি সবটা আপনাদের জানাতে এসেছি। আমি চাই যে আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী তার শাস্তি হোক। রুদ্র অবাক চোখে তাকালো। দুহাত টেবিলের উপর রেখে মাথাটাকে ধারার কিছুটা সামনে ঝুঁকিয়ে এনে বলে উঠল, আপনি জানেন আপনার স্বামীর হত্যাকারীকে? যদি জানেন তো এই 2 দিন গায়েব ছিলেন কেন? যে রাতে উনি খুন হন সেদিন কোথায় ছিলেন আপনি? আপনার নিজের হাজবেন্ডের বাড়িতে আপনার কোনো চিহ্ন পাওয়া গেল না। আপনি নামক কোনো মানুষের অস্তিত্ব যে ওই বাড়িতে ছিল তা বোঝাই গেল না। বিষয়টা একটু বেশি অদ্ভুত না মিসেস আহমেদ? ধার এবারে অবাক হলো। তার মাথায় এলো না রুদ্র কি বলছে। এ বাড়িতে তার কোনো চিহ্ন নেই মানে কি? তাদের ড্রয়িং রুমের সামনে এই দোতলাটাই না ধারা আর আরমানের বিয়ের একটা ছবি বাঁধিয়ে রাখা ছিল। আরমান অনেক শখ করে টানিয়েছিল ছবিটা। সেটা কি রুদ্র দেখেনি? তাছাড়া ধারার সব কাপড় চোপড় তো সে বাড়িতেই ছিল। সেসবও কেউ দেখেনি। ধারা কিছুই বুঝলো না। তার সব জট পাকিয়ে যাচ্ছে। কি সাংঘাতিক অবস্থা। ধারার মৌনতা দেখে রুদ্র আবার বলল, কি হলো, চুপ কেন? কথা বলুন। আচ্ছা আগে বলুন কে করেছে আরমান সাহেবের খুন? সবটা পরিষ্কার করে বলুন। ধারার চিন্তার সুতো কেটে গেল। সে কয়েকবার চোখের পলক ফেলে অত্যন্ত সাবলীলভাবে বলে উঠল, আমার স্বামীর হত্যাকারী আমার মামা মিস্টার রুহুল আমিন। অফিসার, উনি করেছেন আরমানের হত্যা। ধারার কথাই রুদ্র চমকালো। কথা বলার ভাষাটাও হারিয়ে ফেললো যেন। কেবল ধারার বলা কথাটাই মাথার সবটা জুড়ে ভন ভন করে গেল। ধারার নিজের মামা তার স্বামীর খুনি। চোখে মুখে ঢেউ খেলানো আশ্চর্য ভাব নিয়ে সে ধারার দিকে চেয়ে রইল নিনিমেষ। আর নিজেই নিজেকে জিজ্ঞেস করলো, এও কি সম্ভব? আজ বৃষ্টির ডিউটি অফ। সকালে রুদ্র হোস্টেলে পৌঁছে দিয়ে যাবার পরপরই হসপিটালে ফোন করে নিজের ডিউটি ক্যান্সেল করিয়েছে সে। 2 দিন কম তো গেল না তার উপর দিয়ে। আজ একটু রেস্ট করার জন্য এই ছুটি। ওয়াশরুম থেকে একটা লম্বা শাও নিয়ে তোয়ালে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো সে। পনে একটা হাঁটু অব্দি লম্বা খয়েরি কুর্তি আর সাদা প্লাজো। সদ্য স্নান করায় তার রূপ যেন বেড়ে গেছে বহুগুণে। একদম প্রথম শ্রাবণের ঝুম বৃষ্টির মতোই স্নিগ্ধ সজীব দেখাচ্ছে তাকে। সাথে মুখে বিদ্যমান টোল পড়া হাসিটা যেন কারোর বেশি নজর কাটছে। বিছানায় শুয়ে শুয়ে প্যাথোলজিও নিয়ে একটা গুরুত্বপূর্ণ ম্যাগাজিন পড়ছিল টুম্পা, বৃষ্টির রুমমেট। এবারে মেডিকেল দ্বিতীয় বর্ষের ছাত্রী। আচমকা ম্যাগাজিনের পৃষ্ঠা থেকে মুখ তুলে বৃষ্টির দিকে চোখ পড়তে তার চোখ বৃষ্টিতে আটকে গেল। টুম্পার ভীষণভাবে মনে হতে লাগলো তার সামনে আস্ত একটা পরী দাঁড়িয়ে আছে। বৃষ্টির মতোই স্নিগ্ধ, স্বচ্ছ, সজীব পরী, যার স্নিগ্ধ মুখশ্রীর দিকে তাকালেই চোখ জুড়িয়ে যায়, বুকে খেলে যায় প্রশান্তির বাতাবরণ। তোয়ালেটা বেলকুনিতে মেলে দিয়ে এসে টুম্পাকে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বৃষ্টি ভুরু কুচকে তাকায়। ডান ভুরুটা একটু উঁচিয়ে দাঁতে নিচের ঠোঁটটা কামড়ে ধরতেই গালে ভাসে একটা নিখুঁত ছোট্ট গর্ত। টুম্পার আরও ঘোর লাগে। সে ভেবে পায় না একটা মেয়ে এত সুন্দর কি করে হয়। টুম্পার ভাবনার মাঝে বৃষ্টি তার দিকে কয়েক পা অগ্রসর হয়। আগের মতোই দাঁতে ঠোঁট চেপে ধরে টুম্পার সামনে তুড়ি বাজেতে ঘর থেকে বেরোয় টুম্পা। তারপর ঘন ঘন কটা পলক ঝাপটে হাতে থাকা ম্যাগাজিনটা একপাশে বন্ধ করে রেখে প্রায় লাফিয়ে উঠে বসে বিছানার উপর। বৃষ্টি হকচকিয়ে পিছিয়ে যায় দুপা। টুম্পা বিগলিত কণ্ঠে বলে ওঠে, আপু, তুমি এত কিউট কেন? হোয়াই, এত সুন্দর কেন হলে তুমি বলো? আমি তো তোমাকে বিয়ে টিয়ে করে ফেলতে পারবো। হ্যাঁ, কষ্ট। চোখের সামনে এত মিষ্টি একটা মেয়ে ঘুরঘুর করবে, অথচ আমার তার সাথে চেয়েও প্রেম করা হবে না, কারণ আমরা স্বজাতি। এটা কোনো কথা? আজ মনে হচ্ছে আমার ভাইটা যদি বড় হতো, আহা, একদম ভাবি বানিয়ে তুলে নিয়ে যেতাম তোমাকে, তারপর সারা জীবন আমার সাথে সাথেই থাকতে। কি মজা হতো।
সে ভাইটা তো সবে ক্লাস 10। আপু, এভাবে ছ্যাঁকা খেলাম, জীবনে কোনো ছেলেকে দেখে ক্রাশ না খাওয়া আমি তোমাকে দেখে উঠতে বসতে ক্রাশের উপর ক্রাশ খেয়ে যাচ্ছি। এটা কোনো কথা বলো তো? টুম্পার কথা বলার ভঙ্গি আর কথা শুনে বৃষ্টি হাসতে হাসতে খাটে লুটিয়ে পড়ল। পেটে হাত চিপে পুরো বিছানা কড়াকড়ি দিল হাসির তোড়ে। তারপর নিজের হাসিটা বহু কষ্টে সামলে টুম্পার উদ্দেশ্যে বলে উঠল, আহারে, সত্যি বেচারার বড্ড কষ্ট। তোমার কষ্টে আমিও কষ্টিত টুম্পা, মারাত্মক কষ্টিত। তারপরে আবার হাসতে লাগলো বৃষ্টি। টুম্পা গাল ফুলিয়ে বলে উঠল, हमारा दुख तुम क्या समझोगी बरसात आपू, क्रश तो हम खाइए। বৃষ্টি এবার দম ফাটা হাসিতে মাতল। এবারে তার সাথে হেসে উঠল টুম্পাও। হাসি থামিয়ে টুম্পাই আবার কথা শুরু করলো। কপালে সরু চিন্তার ভাঁজ ফেলে গম্ভীর স্বরে বলে উঠল, কি ব্যাপার বলো তো আপু, 2 বছর থেকে দেখছি তোমাকে, তবে মনে হচ্ছে আজ বেশি সুন্দর হয়ে গেছো। কাহিনী কি? কি চলে? আমি তো শুনেছি মানুষ প্রেমে পড়লে বেশি সুন্দর হয়ে যায়, তোমার ক্ষেত্রেও কি তাই নাকি আপু? ও আল্লাহ, এমনটা বইলো না, আমি ছ্যাঁকা প্রাপ্ত মাইয়াটা আবার ছ্যাঁকা খাবো। টুম্পার কথাই বৃষ্টির লাজুক হাসলো। ডান হাতের উল্টো পিঠে টুম্পার বাম বাহুতে আলতো আঘাত করে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, যাও, তুমিও না, কি যে বলো, তেমন কিচ্ছু না। টুম্পা বৃষ্টির লাজরঙ্গা মুখখানি দেখে আরো উৎসাহ পেল। তাই বৃষ্টি থামতে বলেও সে থামলো না, বরং আরো বেশি উৎফুল্ল হয়ে বলে উঠল, আচ্ছা, ব্লাশিং, বুঝেছি বুঝেছি, বৃষ্টিতে শ্রাবণের দেখা পেয়েছি, বৃষ্টি আপু প্রেমে পড়েছে। বৃষ্টি টুম্পার দিকে তাকিয়ে মুখ ফসকে বলে ফেল, শ্রাবণ না, বৃষ্টি সূর্যের প্রেমে পড়েছে। সেই সূর্য যার উপস্থিতি বৃষ্টিকে ম্লান করে দেয়, তেমনি সেও আমার মনের সব বাধা, সব নিষেধকে ম্লান করে দিয়েছে নিজের অনন্য ব্যক্তিত্ব আর স্বভাবের প্রখরতা দিয়ে। বাধ্য করেছে সব ভুলে ভালোবাসতে, তার প্রেমে পড়তে। টুম্পা এবার চেঁচিয়ে বলে উঠল, ও হো হো, আহা কি প্রেম! তারপর মজার ছলে গেয়ে ওঠে, এত প্রেম আমি কোথাও পাবো না, এত প্রেম আমি কোথাও পাবো না। তোমার হৃদয়ে রাখিতে আমার সাধ্য কিবা তোমারে, দয়া না করিলে কে পারে। টুম্পার কথা আর কানের তালে বৃষ্টি নিজের লাজে রক্তিম মুখখানি নত করে বসে রয়। আর তার ঠোঁটের কোণে প্রশান্তির হাসি আর চোখে ভাসমান আনন্দই জানান দেয় সে প্রেমে পড়েছে। রুদ্র নামক অদ্ভুত ব্যক্তিটির প্রেমে আচ্ছন্ন হয়েছে। অতঃপর পুনরায় লজ্জে রক্তিম আভাই সে চায় বৃষ্টির কপালোদয়। আর প্রথম প্রেমের প্রথম অনুভূতিতে শিহরিত হয় মন। আপনার মামা কেন আপনার স্বামীকে খুন করতে যাবে মিসেস আহমেদ? ঠিক বুঝতে পারছি না। ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন? রুদ্র বিচলিত কণ্ঠে ধারার দিকে প্রশ্নটা ছুড়ে দিতে ধারা চোখ বুজে নিল। লম্বা একটা শ্বাস ফেলে বলতে আরম্ভ করলো, আমার স্বামীর হত্যাকারী আমার মামা, আমার আম্মুর নিজের ভাই, আমার স্বামীর হত্যাকারী অফিসার। আর ওনার এই সহিংস মনোভাবের কারণটা আজকের নয়, বহু পুরনো। তখন আমার বয়স এই বছর 8 হবে। আমার মামাতো ভাই রিসাত আমিন, সে তখন 15 বছরের কিশোর। অতটুকু বয়স থেকেই নাকি ভাইয়া আমাকে পছন্দ করতেন। কোনো বিশেষ কারণে ভাইয়াকে সাপোর্ট করত মামাও। নিজের স্বার্থে অতটুকু ছেলের মনটা ধীরে ধীরে বিষিয়ে দেন তিনি। রিসাত ভাইয়ার মনে এটা ঢুকিয়ে দেন যে আমাকে ভাইয়ার হতেই হবে, আমার ওপর কেবল ভাইয়ারই অধিকার। ব্যাস, রিসাত ভাইয়াও আমার উপরে অধিকার খাটাতে আরম্ভ করে। কোনো ছেলের সাথে কথা বলতে দিত না, কাউকে আমার আশেপাশে ঘেঁষতেই দিত না, আমাকে বাইরে সবার সাথে খেলতে দিত না। ওর যুক্তি ছিল, আমি যখন ওর, তখন শুধু ওই আমার সাথে খেলবে, কথা বলবে, আমার জগৎটা ওর মাঝেই সীমাবদ্ধ থাকবে। আমার এমনটা ভালো লাগতো না, কিন্তু ভাইয়ার কথা না শুনলে কেমন যেন পাগলের মতো আচরণ করত, চিৎকার করত, কাঁদতো। এসব দেখে আব্বু আম্মুও বলল ভাইয়া যা চাইছে তেমনভাবেই চলতে। ছোট মানুষ, তাই হয়তো খেলার সাথীকে আর কারোর সাথে দেখতে পারে না। মেনে নিলাম। রিসাত ভাইয়ার শাসন, বারণ, অযথা অধিকার বোধ কেটে গেল আরও কয়টা দিন। তারপর একদিন আমি স্কুলে যাওয়ার পর নতুন একটা ছেলে পরিচিত হতে এলো আমার সাথে। আমিও পরিচিত হলাম। মিনিট
তিনেকের মতোই হয়তো ছেলেটার সাথে কথা বললাম হেসে হেসে। সেটাই হলো কাল। রিশাদ ভাইয়া দূর থেকে সেটা লক্ষ্য করলো নিপুণভাবে। আর বিষয়টা যে সে ভালোভাবে নেয়নি তা বলা বাহুল্য। স্কুলে কিছুই বললেন না। বাড়ি ফেরার পরই আমাকে এক প্রকার টেনে নিয়ে গেলেন ছাদের কোণের চিলেকোঠা ঘরটাতে। ছুঁড়ে ফেললো পুরনো আসবাবপত্রে ভর্তি ঘরটার মেঝেতে। দরজা আটকে তারপর আমার দিকে ফিরল। আমি আঁতকে উঠলাম। ধীর পায়ে আমার দিকে এগোতেই একটা দৃঢ় থাপ্পড় এসে পড়ল আমার গালে। ফুপিয়ে উঠলাম। অনেক অনুরোধ করলাম আমাকে না মারার, কিন্তু শুনলই না। সজোরে একটার পর একটা আঘাত করে গেল অনবরত। এরপরে যখন আমার কান্নার বাঁধন ছাড়া হলো তখন হাঁটু মুড়ে বসে পড়ল আমার সামনে। দু হাতে চোখের জল মুছে দিয়ে নরম কণ্ঠে বলে উঠল, তুই জানিস না আমি তোর পাশে কাউকে সহ্য করতে পারি না? বল, তাও কেন অন্য ছেলের সাথে কথা বলিস তুই? তাও হেসে। আমার কষ্ট হয় বুঝিস না? শুনে রাখ ধারা, তুই আমার। আমি ছাড়া আর কেউ থাকবে না তোর জীবনে, তোর আশেপাশেও না। বাবা বলেছে তুই শুধু আমার। খুব শখ না তোর অন্য ছেলের সাথে কথা বলার? আজকের পর থেকে আর কখনো সে সাহস দেখাবে না। আজকেই তোকে একদম আমার করে নেব। আমি ভাইয়ার কথার কিছু না বুঝলেও আঁতকে উঠলাম। বুকের ভেতরটা ধক করে উঠল। বুঝতে পারছিলাম কিছু একটা তো খারাপ হবে, কিন্তু তাই বলে সেটা যে এতটা খারাপ কিছু তা ভাবিনি। অতটুকু বয়সে আমার ছোট্ট মনটাতে একটা বীভৎস দাগ কেটে দিল রিশাদ ভাই। নিজের অধিকার বোধ প্রকাশ করতে, প্রমাণ করতে ঝাঁপিয়ে পড়ল আমার ওপরে। বিশ্বাস করুন, আজও ওর ঠোঁটের প্রতিটা জঘন্য স্পর্শের কথা মনে পড়লে ঘৃণায় শরীরের সব রোম দাঁড়িয়ে যায়। দীর্ঘ আধ ঘন্টা বন্ধ করে পশুর মতো অত্যাচার করার পর যখন আমাকে ছেড়ে দিল, তখনও বুঝিনি আমি যে আমার সাথে ঠিক কি করেছিল সে। শুধু তীব্র যন্ত্রণার কিছু অনুভূতির সাক্ষী হয়েছিলাম। বুঝিনি 8 বছর বয়সে নিজের গায়ে ধর্ষিতার ট্যাগ লাগিয়ে ফিরছি আমি, তাও নিজের মামাতো ভাইয়ের হাতে। দরজা খুলে যখন বাইরে বেরোলো তখন বাইরে ঠাঠা রোদ। ভর দুপুরে ছাদে এমনিতেও কেউ নেই। আমাকে হাত ধরে চিলেকোঠার থেকে বের করে বাইরে নিয়ে এলো। আমার পোশাক তখন এলোমেলো, স্কুল ড্রেসের প্রতিটা ভাঁজ নষ্ট, বিনুনি করা চুলের অনেকখানি বেরিয়ে এসেছে বাঁধন ছিঁড়ে। রিশাদ ভাইয়া বলল যা হয়েছে তা ভুলেও কাউকে না জানাতে। আমি ওরই স্ত্রী হব। আমার উপর এই অধিকার তাই ও প্রয়োগ করতেই পারে। বরং কেউ যদি জানে তো আমারই বদনাম হবে। আমার ছোট্ট মাথা এত কিছু বুঝতে পারল না। সে শুধু এটাই বুঝেছিল যে আমার সাথে খারাপ কিছু হয়ে গেছে, খুব খারাপ। তাই রিশাদ ভাইয়ের কথা মতো চুপ করে থাকতে পারিনি আমি। ছুটে আম্মুর কাছে গিয়ে সবটা বলে দেই ওনাকে। সবটা শুনে আম্মু থমকে যায়। ভাষাহারা হয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয় বেশ কিছুক্ষণ। তারপর আব্বু আর মামাকে ফোন করে ডাকে। ওনারা আসার পর আম্মু যখন সবটা খুলে বলে তখন আব্বু বিস্ময় আর রাগে আঘাত করে রিশাদ ভাইয়াকে। মামাও অনেক শাসন করেন ভাইয়াকে। আব্বু আর মামা বিজনেস পার্টনার হওয়াতে মামা আর আমরা একই ফ্ল্যাটে থাকতাম, কিন্তু সেদিনের ঘটনার পরে বড়রা ঠিক করলো মামারা অন্যত্রে শিফট করবেন। সে মতে ব্যবস্থাও হলো। ওইদিকে আমি এত ভয় পেয়েছিলাম যে নিজেকে ঘরবন্দি করে নিলাম। বাইরে বেরোতাম না, কারোর সাথে কথাও বলতাম না, একদম নিষ্প্রাণ হয়ে বসে থাকতাম। রিশাদ ভাইয়া বহুবার আমার সাথে কথা বলতে চেয়েছেন, তবে আমি বলিনি, বলতেই পারিনি। 2 দিন পর মামারা যখন চলে যাবেন তখনই রিশাদ ভাইয়া বায়না করলো সে আমাকে ছেড়ে কোথাও যাবে না, কিছুতেই না। মামা বোঝালো, ধমকালো, তবুও সে তার জেদের কাছে অনড়। এত জেদ করে যখন কোনো লাভ হলো না তখন রিশাদ ভাই ছুটে চলে গেল ছাদে। আমার থেকে দূরে যাবে না করে একদম ছাদের কিনারা ঘেঁষে দাঁড়ালো। রেলিংয়ের ওপর উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে উঠল, আমি ধারাকে ছাড়া কোথাও যাব না। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না।
তারপর একটা বিকট চিৎকারের আওয়াজ, আর সবটা শেষ। মামা পাগলের মতো ছুটে গেল সেদিকে। রেলিং থেকে খানিকটা ঝুঁকে দাঁড়িয়ে চিৎকার করে রিশাদ ভাইয়ার নাম ধরে ডেকে উঠে সেখানেই বসে পড়ল। 8 তলা বিল্ডিংয়ের ছাদ থেকে লাফিয়ে পড়লে কি কারোর পক্ষে বাঁচা সম্ভব? রিশাদ ভাইয়াও বাঁচল না। পুলিশের কেস হলো, পুরোটা আত্মহত্যা হিসেবেই চিহ্নিত করা হলো। মামা ভেঙে পড়েও নিজেকে সামলে নিল। আসলে রিশাদ ভাইয়ার জন্মের পরই মামি মারা যান, তাই মা হারা ছেলেকে কোলে পিঠে করে মামাই মানুষ করেছিলেন। মামার ভীষণ আদরের ছিল ভাইয়া, তবুও নিজের ছেলের মৃত্যুতে মামা স্বাভাবিক থাকলো। আব্বু যখন জিজ্ঞেস করলো কি ঘটনা, তখন বলল অমন অপরাধীর মস্তিষ্কের ছেলে থাকার থেকে না থাকাই ভালো। ব্যাস, সবটা আবার স্বাভাবিক হতে লাগলো। আমাকেও কাউন্সিলিং করানো হলো। ধীরে সেই বিষাক্ত স্মৃতি ভুলতে লাগলাম। আমি নিজেও ফিরলাম স্বাভাবিক জীবনে। তবুও একটা ভয় সব সময় কাজ করত। কোনো ছেলের সামনে যেতাম না, ছেলেদের দেখলেই নিজেকে গুটিয়ে নিতাম। আস্তে আস্তে বড় হলাম, তবে এই ভীতিটা কাটলো না। হাই স্কুল, কলেজ সব স্থানেই ছেলেদের থেকে দূরত্ব রেখেই চলতাম। দেখতে দেখতে আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট বেরোলো। ভার্সিটিতে ভর্তি হলাম। একদিন ভার্সিটির পথে ফিরতি বাহনের জন্য অপেক্ষারত ছিলাম, তখনই একটা পুলিশ জিপ পাশ দিয়ে চলে গেল। আচমকাই রোদে ঝলসানো সরু চোখে দেখতে পেলাম সেই জিপের ভেতর থেকে জানালার বাইরে মাথা বের করে কোনো এক সুপুরুষ এক দৃষ্টিতে দেখে যাচ্ছে আমায়। দৃষ্টির আড়াল হবার আগ মুহূর্ত অবধি আবার ভয় পেলাম। নতুন কারোর কুনজরে পড়ার ভয়, তবে সে ভয় বেশি দিন টিকলো না। আমার দুর্বিষহ অতীতের আড়ালে অন্ধকার জীবনটা আলোকিত করতে সে এলো। ভালোবাসা কি বোঝালো, ভয় কাটিয়ে ভালোবাসতে শেখালো। ভালোবাসা কি বোঝালো, ভয় কাটিয়ে ভালোবাসতে শেখালো। সব সম্পর্কে যে লোলুপতা, বারণ, শাসন, একচেটিয়া অধিকারবোধ থাকে না, তাও বোঝালো। আমিও ভালোবেসে ফেললাম। তার সাথে মিলে নতুন নতুন স্বপ্ন বুনতে লাগলাম। দেখতে দেখতে ভালোবাসার কাছে আসার 2 বছর পেরিয়ে গেল। ঠিক করলাম এবার বাড়িতে জানাবো সবটা। তবে তার আগেই কোনো এক জরুরি কাজে তাকে চট্টগ্রামে যেতে হলো। আমি আমার অতীত নিয়ে তাকে এর আগে কিছুই জানাইনি। ঠিক করলাম সে ফিরলে জানাবো। বিশ্বাস ছিল সে ফেরাবে না, কিন্তু সে ফেরার আগেই সবটাই পাল্টে গেল। কোনোভাবে আমাদের সম্পর্কের কথা মামা জেনে গিয়েছিল, আর নিজের ছেলের মৃত্যুর জন্য উনি আমাকেই মনে মনে দায়ী ভাবতেন। ওনার মনে ভালোবাসা না পাবার কষ্ট নিয়ে যখন ওনার ছেলেকে চলে যেতে হয়েছে, তখন সে কষ্ট আমাকেও অবশ্যই পেতে হবেই। তাই করলেন। রাতারাতি বাবার কোনো এক বিজনেস ফ্রেন্ডের ছেলের সাথে বিয়ে ঠিক করা হলো আমার। আমি তুমুল আপত্তি জানালাম। আব্বু আম্মু না পেরে মামাকে পাঠালেন আমাকে বোঝাতে। আমি তখনও অবধি মামাকে নিজের শুভাকাঙ্ক্ষী ভাবতাম। বিশ্বাস করে সবটা বললাম, জানালাম নিজের ভালোবাসার কথা। কিন্তু আমাকে অবাক করে দিয়ে মামা আমাকে খুব ঠান্ডা মাথায় হুমকি দিলেন। পুলিশের ওপর মহলে মামার বেশ ভালোই জানাশোনা ছিল। উনি সেখানে বলে আমার ভালোবাসার মানুষটার স্বপ্ন, তার খুশি, তার এই পুলিশের জবটা কেড়ে নেওয়ার ভয় দেখালেন। ফোন লাউডে দিয়ে ওনাদের কথোপকথনও শোনালেন। পরিকল্পনা করলেন তার নামে কোনো ভুয়ো চার্জশিট ফাইল করে মিথ্যে অপবাদে সাসপেন্ড করার। বুঝতে পারলাম সবটাই টাকা আর ক্ষমতার খেলা। এখানে সবই সম্ভব। রাতারাতি সত্যিকে মিথ্যে আর মিথ্যেকে সত্যি করাও সম্ভব। থ মেরে বসে রইলাম খানিকক্ষণ। মনে পড়ল তার বলা কথা। সে বলেছিল পুলিশের চাকরিটা তার গর্ব, তার ভালোবাসা। তার বাবার মতো সেও চায় নিজের কাজে লয়াল থাকতে, দায়িত্ব পালনে সদা তৎপর থাকতে। আমি জানতাম সে এই জবটা নিয়ে কতটা পজিটিভ। সেখানে এভাবে মিথ্যে অপবাদ যে তার সহ্য হতো না, তাও জানতাম। তাই নিজের মনের সাথে লড়ে তার জন্যই তাকে ত্যাগ করলাম, রাজি করলাম বিয়ে করতে।
যথারীতি বিয়েটা হয়েও গেল। বিয়ের আসরে এসে ভুল বুঝলো সে আমায়, তাও সবটা দাঁতে দাঁত চেপে সয়ে গেলাম। বিদায় হলো। নতুন বাড়ি, নতুন সংসারে পা রাখলাম। বাসর ঘরে আরমানকে সবটা জানাতেই সে বলল, আমি তোমাকে বিয়ে করেছি, তোমার অতীতকে না। তুমি তাকে ভালোবাসতে পারো, আমার আপত্তি নেই। তবুও আমার জন্য মনের মাঝে ছোট্ট একটা জায়গা রেখো, আমি তাতেই খুশি। তুমি সময় নাও ধারা, আমি অপেক্ষা করব। আমি বিশ্বাস করি একদিন আমিও জায়গা পাবো তোমার মনে। ততদিন না হয় বন্ধু হয়ে রইলাম। আমার চোখে জল চলে এসেছিল সেদিন। অভিশাপের বদলে আমার জীবনটা যে নিজের অজান্তেই মামা আশীর্বাদ করে দিয়েছেন। ধীরে ধীরে আরমানের সাথে স্বাভাবিক হতে লাগলাম। মানুষটার প্রতিটা ব্যবহারে আমি ওনাকে সম্মান না করে পারতাম না। দেখতে দেখতে বিয়ের 1 মাস পেরিয়ে গেল। আমার মনে আরমানের জন্য একটা গভীর জায়গাও সৃষ্টি হলো। হাজার হোক, কবুলের বন্ধনে বাঁধা পড়েছি যে আমরা, সে টান কি আর অস্বীকার করা যায়? ঠিক করলাম ওনাকে বলবো যে আমিও ভালোবাসি ওনাকে। সেই মতোই সব প্ল্যান করলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখতে পেলাম মামা। মুখের সামনে একটা রুমাল ধরতেই চোখ বুজে এলো। জ্ঞান ফেরার পর দেখলাম আমি আব্বু আম্মুর বাড়িতে। আমার রুমে চিৎকার চেঁচামেচি করলাম। দরজা বন্ধ ছিল, তা খুলে সবাই ভেতরে এলো। এসেই খবর দিল আরমান আর নেই, কেউ তাকে খুন করেছে। আমি আবার থমকালাম। কান্না করার মতো জোরও পেলাম না। আব্বু আম্মু একা থাকতে দিয়ে বেরিয়ে গেলেন। রুমে থাকলো শুধু মামা। আমার সামনে হাঁটু মুড়ে বসে বলল, উনিই করেছেন আরমানের খুন। আমার থেকে ভালোবাসা কেড়ে নেওয়ার জন্যই তো বিয়ে দিয়েছিলেন আরমানের সাথে। কিন্তু সে সংসারে আমার সুখের দেখা পাওয়াটা ভাবনাতীত ছিল ওনার। তাই তো আবার আমার জীবন থেকে ভালোবাসার মানুষটাকে কেড়ে নিলেন। আমাকেও এই বাড়িতে অচেতন করে নিয়ে আসার পর মামা আবার যান আরমানের ফ্ল্যাটে। সেখানে কৌশলে ওকে বিষ খাওয়ান, তাও এমন কোনো বিষ যা ধীরে ধীরে প্রাণ নেবে, তবে যার উপস্থিতি টের পাওয়া যাবে না মৃত্যুর পর। সবাই ভাববে স্বাভাবিক মৃত্যু, কিন্তু আসলে তা খুন। সবটা মামার প্ল্যান মতোই চলছিল, কিন্তু হঠাৎই আরমানের খারাপ লাগায় সে হসপিটালে ফোন করে। আর এতেই মামা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। কি করবে ভেবে না পেয়ে ডাইনিংয়ে থাকা ছুরিটা বসিয়ে দেয় আরমানের বুকে। একই বিষের প্রভাব তার ওপর। এই আঘাতে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে ও। আর তখনই মামা চলে আসে সেখান থেকে। আমাকেও 2 দিন মামাই আটকে রেখেছিলেন ওনার স্বার্থে, কারণ আমি সামনে এলে সব সত্যি সামনে চলে আসতো, যা মামা কখনো চাইনি। সেই কারণেই হয়তো ও বাড়ি থেকে আমার সব চিহ্ন মুছে ফেলেছেন উনি। শুনেছিলাম পুলিশেরও অপর মহলের কথা বলে ঘটনাস্থলে উপস্থিত কোনো ডক্টরকে ফাঁসানোর পরিকল্পনা এঁটেছিলেন ওনারা, তবে তা সফল হয়নি। জেনে খুশি হয়েছি। আরমানের বাড়ির লোকেদেরও ভয় দেখিয়ে রেখেছে, যদি আমার ব্যাপারে পুলিশকে কোনো ক্লু দেন ওনারা, তবে আরমানের মতো ওনাদেরও মেরে ফেলবেন। সেই ভয়েই হয়তো আমি যে আরমানের স্ত্রী তা জানাননি কেউ। আমাকে আমার বাড়িতেই হাত মুখ বেঁধে রেখেছিলেন। বাবা মাকে এটা বুঝিয়েছিলেন আমি অতিরিক্ত শোকে নিজের মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছি, পাগলামি করছি, তাই আমাকে এভাবে বন্দি করেই রাখতে হবে। আর সবটা শুনে আমি যেভাবে পাগলের মতো চেঁচাচ্ছিলাম, তাতে আব্বু আম্মুও মামার কথা বিশ্বাস করে নেন। ভোর রাতে অনেক চেষ্টা করে হাতের বাঁধনটা খুলতে পেরে আমি আমার ব্যালকনি দিয়ে পালিয়ে এখানে এসেছি সোজা। অফিসার, আমি চাই আমার স্বামীর যে এই পুরো ঘটনাচক্রে সম্পূর্ণ নির্দোষ ছিল, তবুও কিছু মানুষের প্রতিশোধ স্পৃহার কাছে তার জীবনটা তুচ্ছ হলো, তাকে চলে যেতে হলো, তার হত্যার বিচার হোক, আসল খুনি শাস্তি পাক। আমি নিজেই প্রমাণ দেব। বাকিটা কি আপনি খুঁজে নিতে পারবেন না? করবেন না আমাকে সাহায্য? পুরোটা সময় রুদ্র নিশ্চুপ ছিল।
তার নিজের চোখেও জল ছলছল করছে। না জেনে না বুঝে কত কিছুই না ভেবেছিল সে এই মেয়েটার ব্যাপারে, অথচ এই মেয়েটা সে ছোটবেলা থেকে কত বুকচাপা কষ্টকে সাথে নিয়ে পথ চলেছে তা তো সে জানতো না, কখনো ভাবেওনি। ভালোবাসার মানুষটার জীবনের এই করুণ কাহিনী শুনে রুদ্র কেবল নিশ্চুপভাবে তাকিয়ে রইল ধারার দিকে নির্নিমেষ। আর ধারা সে অপেক্ষা করলো রুদ্রর উত্তরে। সে কি পাবে তার স্বামীর খুনের বিচার? রুদ্র কি তার পাশে দাঁড়াবে? বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। এত মেঘের কোণে কোণে, এলো বাতাস শোনে, এত মেঘের কোণে কোণে, এলো বাতাস শোনে, রিমঝিম রিমঝিম রিমঝিম, এ কি দুষ্ট অনাসৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ওগো বৃষ্টি তুমি মিষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। সকাল থেকে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে সবুজ বৃক্ষের এক পাতা থেকে অন্য পাতায়। টিপ টিপ শব্দে ঝরে পড়া সেই বাড়িপাত কর্ণগোচর হতে শরীরে খেলে যাচ্ছে শিহরণ। অনিবিল আনন্দের ঢেউ হসপিটালের করিডোর দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বৃষ্টির এই অপরূপ শোভা, অনবদ্য শব্দ উপভোগ করতে করতে এই গানটাই আনমনে গুনগুন করছিল বৃষ্টি। হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো একজন নার্স। বৃষ্টির দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসলেন তিনি। উত্তরে বৃষ্টি হাসলো, প্রতি উত্তরে বৃষ্টিও হাসলো। সেই টোলপড়া হাসির তালে তালেই সামনে দাঁড়ানো নার্সটির উদ্দেশ্যে সে বলে উঠল, গুড মর্নিং সিস্টার আয়েশা, হাউ আর ইউ? সিস্টার আয়েশাও তার মুখে ফুটে থাকা প্রশস্ত হাসি বহাল রেখে উত্তর দিলেন, I am fine, Dr. Bishti. What's about you? বৃষ্টি আবার তার হাসির তালে গালে সৃষ্ট গর্তকে সঙ্গী করে জবাব দিল, আই এম অলসো গ্রেট। কিন্তু আপনি হঠাৎ এদিকে, কোনো বিশেষ প্রয়োজন ছিল কি? সিস্টার আয়েশা এবার যেন কিছুটা ব্যস্ত হয়ে পড়লেন। কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতে উনি বলে উঠলেন, ও হ্যাঁ ডক্টর, আসলে আজ ভোরের দিকে একজন নতুন পেশেন্ট অ্যাডমিট হয়েছে আমাদের হাসপাতালে। বয়স্ক মহিলা। ওনার চেক আপ করে জানা গেছে দীর্ঘদিন যাবৎ তিনি ক্যান্সারের ভুক্তভোগী। এতদিন কোথায় ছিলেন সেসব কিছুই বলতে পারছেন না, ভীষণ দুর্বল। তাই ডক্টর শফিককে ডাকতে যাচ্ছিলাম। আফটার অল ক্যান্সার পেশেন্ট তো, তাই আর কি। ওনাকে ডাকাটাই মেবি ঠিক হবে। হাজার হোক একজন অনকোলজিস্ট হিসেবেও এ বিষয়ে সবচেয়ে বেশি ভালো করে হয়তো উনিই সামলাতে পারবেন। বৃষ্টির সিস্টারের কথাই সাই জানায়। অজানা কারণে তার মন চায় একবার সেই নতুন রোগীর সাথে দেখা করতে। তাই সিস্টারের থেকে ভদ্রমহিলা কোনো কেবিনে আছে তা জেনে নিয়ে সিস্টারকে বিদায় দিয়ে সেদিকেই পা বাড়ায়। হালকা সাদা রঙের চার দেওয়ালে ঘেরা একটা কেবিনের বেডে চোখ বুজে শুয়ে আছে একজন পৌরা মহিলা। বয়স খুব সম্ভবত 40-এর এপাশ ওপাশ। তবে রোগের প্রকোপে হয়তো চেহারা হারিয়েছে সাবলীল জৌলুস, ধারণ করেছে জীর্ণতা। বৃষ্টি ভদ্র মহিলার দিকে এগিয়ে গেল ধীর পায়ে। মাতৃতুল্য মুমূর্ষ মহিলাটাকে দেখে তার কেমন যেন মায়া হলো। সে সযত্নে ভদ্র মহিলার মাথায় হাত বুলিয়ে দিতেই আস্তে আস্তে চোখ মেলে চাইলেন উনি। বৃষ্টি ওনার চোখে চোখ রেখে মিষ্টি করে হাসলো। সাথে সাথে গালে ভেসে উঠল সেই গাঢ় গর্ত। ভদ্রমহিলা সেই হাসি দেখেও কোনোরূপ প্রতিক্রিয়া দেখালেন না। নিষ্প্রভভাবে চেয়ে রইলেন বৃষ্টির মুখপানে। বৃষ্টি সেটা লক্ষ্য করলো। স্মিত হেসে জিজ্ঞেস করলো, আপনার নাম কি আন্টি? বাড়ি কোথায় আপনার? একটু যদি কষ্ট করে না বলেন তবে আপনার বাড়ির লোকদের কি করে খবর দেব বলুন।
ভদ্রমহিলার চোখ এবারে ভিজে এলো। দুর্বল পলক ফেলতে সেই ভেজা চোখের কোল ঘেঁষে নামলো বৃষ্টি। বৃষ্টি আলতো হাতে অশ্রুটুকু মুছে দিয়ে আবার বলে উঠল, আপনি কাঁদছেন কেন আন্টি? কি হয়েছে বলুন আমাকে। কাঁদবেন না। ভদ্রমহিলা এবারে কাঁপা কাঁপা হাত জোড়া নিয়ে গেলেন নিজের গলার কাছে। গায়ে টেনে দেওয়া চাদরটার আড়াল থেকে বের করে আনলেন একটা স্বর্ণের চেন আর তাতে থাকা একটা লাভ শেপের লকেট। লকেটটাতে পরম মমতায় হাত বুলিয়ে তাতে হালকা করে ঠোঁটও ছুঁয়ে দিলেন। তারপর সেটা ধরলেন বৃষ্টির সামনে। সাধারণত দেখতে লকেটটা এক পলক তাকানোর পরে বৃষ্টি ভদ্রমহিলার চোখের ইশারায় জিজ্ঞেস করলো, এটাতে কি? ভদ্রমহিলা লকেটটার মাঝে থাকা ভাঁজ খুলে তার মেলে ধরলেন বৃষ্টির সামনে। এতক্ষণে বৃষ্টি খেয়াল করলো লকেটটা ফোল্ডেড লকেট ছিল। তারপর লকেটের ভেতরে থাকা ছবি দুটোর দিকে একটু গভীরভাবে তাকানোর পরে বৃষ্টি অবাক হয়ে গেল। তার কাছে সবটা খুব অবিশ্বাস্য বলে বোধ হলো। বৃষ্টি অবিশ্বাস্যের সুরে বলল, ইনি কে হয় আপনার? আর এই ছেলেটাই বা কে? মহিলাটি আঙ্গুলের ইশারায় কিছুটা দূরে থাকা একটা মাঝের আকৃতি ব্যাগ দেখিয়ে দিলেন। মিষ্টি সেদিকে তাকালো। তারপর উঠে গিয়ে ব্যাগটা হাতে নিয়ে খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা ডায়েরি। বাদামি কভারের ডায়েরিটার উপরে লেখা আমার জীবন। বৃষ্টি ডায়েরিটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলো। ভদ্রমহিলার দিকে তাকাতেই উনি চোখের ইশারায় ডায়েরিটা খুলে পড়তে বলল। বৃষ্টি তাই করলো। আর ডায়েরিটার ভেতরে প্রতিটা শব্দই তাকে পৌঁছে দিতে লাগলো অবাকের শেষ সীমানায়। বনানীর একটা যা চকচকে ফ্ল্যাটের ভেতর দাঁড়িয়ে আছে রুদ্র আর ধারা। তাদের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ধারার মামা রুহুল আমিন। কিছুক্ষণ আগে ধারাকে হঠাৎ তার বাড়িতে দেখে বেশ অবাক হয়েছিলেন তিনি। সে চিহ্ন এখনো বিদ্যমান তার চেহারায়। তবে সাথে রুদ্রকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়েছেন রুহুল সাহেব। তিনি একটা ঢোক গিলে হেসে উঠে জিজ্ঞেস করলেন, ধারা, তুমি এখানে কি করছো? তোমাকে তো আমি... আর বলেন না, ভাগ্নিকে নিজের হাতে ঘরে বেঁধে রেখে এসেছেন, এটা ভালো শোনায় না। তাছাড়া এতে তার দিকে সন্দেহের তীরও তাক করা যেতে পারে। পুলিশের সামনে কোনো রকমের বোকামো করা যাবে না, তাই চুপ করে গেলেন। অনেকে মাঝপথে চুপ হতে দেখে রুদ্র বলে উঠল, থামলেন কেন? নিজের হাতে কি হাত মুখ বেঁধে ঘরে আটকে রেখে এসছিলেন, তাই তো? রুহুল সাহেব কিছুটা চমকালেন। বুঝতে পারলেন ধারা এই পুলিশ অফিসারের কাছে সবটা বলে দিয়েছে। মনে মনে ধারাকে দিচ্ছি কিছু শব্দের গালমন্দ করলেন। তারপর আবার মুখে আগের মতোই হাসি ফুটিয়ে বলে উঠলেন, হ্যাঁ, আসলে আরমানের মৃত্যুর খবরটা এত শক্তে ছিল মেয়েটা যে পাগলের মতো ব্যবহার করেছিল, তাই আর কি। রুদ্র এবারে রাগত স্বরে বলে উঠল, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট রুহুল সাহেব, আমি সবটাই জানি। ধারা পুরো ঘটনাটাই খুলে বলেছে আমাকে, তাই শাক দিয়ে মাছ ঢাকার কোনো মানে নেই, তাতে লাভ হবে না। রুহুল সাহেব কিছুটা ঘাবড়ে গেলেও তা প্রকাশ করলেন না, বরং কপট রাগ দেখেই বলেন, কি সব বলছো অফিসার? কি বলেছে আপনাকে ধারা? স্বামীর মৃত্যুর শোকে তো পাগল হয়ে গেছে ও, সে আবার কি বলবে? আর কোনো পাগলের কথার উপর ভিত্তি করে আপনি আমার সাথে এসব কথা বলছেন? এভাবে বাড়িতে এসে হ্যারাস করছেন, এটা আইন বিরুদ্ধে। রুদ্র ফিসেল হেসে বলে, আপনাকে তো আমি এখনো কিছুই বলিনি রুহুল সাহেব, এত নার্ভাস কেন হচ্ছেন? হ্যারাস করার মতো কিছু তো বলা হয়নি আপনাকে। রুহুল আমিন আবার কিছু বলবেন তার আগে রুদ্র আবার বলে উঠল, একটা প্রবাদ আছে জানেন তো, চোরের মনই পুলিশ পুলিশ করে। আপনি যে একজন অপরাধী তা আপনার নিজেও জানেন সেটা, তার জন্যই এমন ভয় পাচ্ছেন। এবার চুপচাপ নিজের দোষটা স্বীকার করুন রুহুল সাহেব। ধারা আপনার সব কথা, যেসব স্বীকারোক্তি আপনি ওর সামনে রেখেছেন, কৌশলে তা রেকর্ড করে নিয়েছে। আমার কাছে সে প্রমাণও আছে, তাই সবটা স্বীকার করে আত্মসমর্পণ করুন। পালানোর চেষ্টা করে লাভ নেই, গোটা বাড়ি পুলিশ ঘিরে ফেলেছে। সো বুঝতে পারছেন নিশ্চয়ই। রুহুল সাহেব বুঝতে পারলেন যে তিনি ফেঁসে গেছেন। ধারের কাছে যে ফোন ছিল এই বিষয়টা একদমই তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এখন সে কি করবে ভাবতে ভাবতে ওনার সামনে গিয়ে দাঁড়ালো ধারা। রুহুল সাহেব ধারার দিকে তাকাতেই ধারা সাবলীর স্বরে একটা প্রশ্ন করলো, সবটাই বলেছ তুমি মামা, জাস্ট এটা বললে না নিজের ছেলেকেই অতটুকু বয়স থেকে এমন মানসিকতার কেন তৈরি করলে যার জন্য আমাকে নিজের ব্যক্তিগত সম্পদ ভাবতো রিশাদ ভাই? কেন?
যদি এটা না করতে তবে হয়তো আজ সবটা আলাদা হতো মামা। হয়তো রিশাদ ভাইয়ের ভালোবাসাটা কখনো আমি বুঝতাম। আমি তো তখন বাচ্চা ছিলাম, তাই না? ভালোবাসা বোঝার মতো জ্ঞান তো ছিল না আমার। বয়স হবার সাথে সাথে যখন রিশাদ ভাইয়ের ভালোবাসার উপলব্ধি আমার হতো, আমি কি তাকে ভালোবাসতে পারতাম না মামা? হয়তো পারতাম, কিন্তু ভাইয়ার পাগলামি আমার মনে ওর প্রতি ভয় ছাড়া আর কিছুই জন্ম দিতে পারেনি। আর তোমার দেওয়া কুমন্ত্রণা ওর পাগলামি আরও বাড়িয়ে দিয়েছিল মামা। আর এই একটা কারণেই সব এলোমেলো হলো। আমাকে ওইটুকু বয়সে ধর্ষিতা হতে হলো, রিশাদ ভাইকে মরে যেতে হলো, তোমাকে ছেলেহারা হতে হলো, একটা স্বাভাবিক জীবনের মধ্য দিয়ে আমাকে কাটাতে হলো নিজের শৈশবটা, ভয়ে ভয়ে কাটাতে হলো সমস্ত কৈশোরকাল। আর তুমি বললে সবের জন্য দায়ী আমি। ধর্ষিতা হয়ে চুপ করে থাকতাম, তবে সেটাই তোমার মতে ঠিক, তাই না মামা? বলো, কেন করলে মামা এমনটা, কেন? রুহুল সাহেব চেঁচিয়ে উঠলেন। হ্যাঁ, আমি বিষিয়ে দিয়েছি রিশাদের মন। ওকে এটা বুঝিয়েছি যে তোর উপর শুধু ওর অধিকার, কারণ আমি চাইতাম রিশাদ আর তোকে বিয়ে হোক। তাহলে তো একমাত্র জামাই হিসাবে তোর বাবার সব সম্পত্তির মালিকও হতো। আমি তোর বাবার বিজনেস পার্টনারও তো ছিলাম নামমাত্র। কোম্পানির মাত্র 20% শেয়ার ছিল আমার নামে, বাকি 80% মালিকই ছিল তোর বাবা। তুই একমাত্র মেয়ে ছিলি, তাই সেসব তোরই হতো। সেজন্য নিজের ছেলের ভবিষ্যৎটা সুরক্ষিত আর বিলাসবহুল করার জন্যই রিশাদকে ছোট থেকেই তোর প্রতি একটু একটু করে দুর্বল করে দেই আমি। কিন্তু আমার ছেলেটার একটা ভুলের জন্য তোর বাবা ওর গায়ে হাত তুললো, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিল, আর তোর থেকে দূরে যেতে চায় না বলেই আমার ছেলেটা জীবন দিল। কেন? তুই দায়ী আমার ছেলের মৃত্যুর জন্য। দাঁড়াও, এবার গলা স্বর চড়িয়ে বলে উঠল। হ্যাঁ, ধর্ষণ করাটা তোমার চোখে ছোট্ট ভুল, তাই না মামা? ছি, আমিও তোমার সন্তান তুল্য মামা। এতটাও নিচে নেমো না, নিজের দোষ আমার ঘাড়ে চাপিও না। আমার স্বামীর মৃত্যুর জন্য শুধু তুমি দায়ী মামা, শুধু তুমি। রুহুল সাহেব পূর্বের ন্যায় উচ্চস্বরে বলে উঠলেন। হ্যাঁ, করেছি। তোর স্বামীকে খুন আমি করেছি, আর এতে আমার কোনো আফসোস নেই। তোর জন্য যেমন আমার ছেলের জীবনটা শেষ হয়ে গেছে, আমিও তেমন তোর জীবনটা শেষ করে দিয়েছি। বৈধব্য নিয়ে বাঁচবি এবার তুই গোটা জীবন, তিল তিল করে কষ্টে মরবি, বুঝলি? বেশ করেছি, যা করেছি একদম ঠিক করেছি। এখন আমার জেল হলেও ফাঁসি হলেও কিছু আক্ষেপ নেই, কারণ আমি তার জীবনটা বেঁচে থাকতেই নরক করে দিয়েছি। দাঁড় আর কিছু বলো না, সে সরে দাঁড়ালো রুহুল সাহেবের সামনে থেকে। প্রবল ঘৃণায় চোখ ফিরিয়ে নিল ওনার থেকে। রুদ্র এবারে রাহুল সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো, ওনার সামনে হাত কড়াটা ঝুলিয়ে ধরে বলে উঠল। আপনার স্বীকারোক্তির জন্য ধন্যবাদ রুহুল সাহেব, না হলে আপনাকে গ্রেফতার করা এতটা সোজা হতো না। আবারও অনেক অনেক ধন্যবাদ। রুহুল সাহেব অবাক হয়ে বলেন। আপনাদের কাছে তো আগে থেকেই প্রমাণ ছিল, তাই না? আমার স্বীকার করা বা না করাতে কি যায় আসে? রুদ্র বাঁকে হেসে রুহুল সাহেবের দিকে তাকিয়ে বলে উঠল। আমার কাছে কোনো রেকর্ডিংই ছিল না। ধারাকে যেভাবে বেঁধে রেখেছিলেন তাতে ফোনে কিছু রেকর্ড করা তো সম্ভব ছিল না। ওটা তো জাস্ট একটা ট্র্যাপ ছিল আপনার মুখ থেকে সত্যিটা বের করার, আর সেটা হয়ে গেছে। রুহুল সাহেব বিস্মিত নয়নে চেয়ে রইলেন, বুঝলেন উনি ফেঁসে গেছেন। তাই দরজার সহসা পালাবার জন্য দরজা দিকে পা বাড়াতেই বাইরে পুলিশ ফোর্স এসে পথ রোধ করে দাঁড়ান ওনার। রুদ্র ওনার হাতে হাত কড়াটা পরিয়ে বলে ওঠে। আপনাকে মৃত আরমান আহমেদের খুনের অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে রুহুল সাহেব। আপনার সব খেলা শেষ। তারপর পাশে থাকা অফিসারের উদ্দেশ্যে ওনাকে নিয়ে যাবার অর্ডার দিতেই ওনাকে নিয়ে বেরিয়ে যায় সবাই। রুদ্র এবার ধারার দিকে এগিয়ে যায়। ধারার চোখে মুখে উপচে পড়া কৃতজ্ঞতা আর স্বস্তি। স্বামী হত্যাকারীকে শাস্তি দেবার রুদ্র এবার ধারার উদ্দেশ্যে বলে ওঠে। এখন কোথায় যাবে? তোমার বাড়িতে? দাঁড়া এসে জবাব দেয়। না, আমি আরমানের বাবা মার কাছেই যাব, খুলনায়। আরমান ওনাদের একমাত্র ছেলে ছিলেন। তার এভাবে চলে যাওয়ার পর ওনারা ভীষণ একা হয়ে পড়েছেন নিশ্চয়ই। তাই বাকিটা জীবন আমি ওনাদের সাথেই থাকব। আপনাকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ রুদ্র। শুধু এইটুকুই বলবো, পারলে
আমাকে ক্ষমা করে দেবেন। তবে আমি আপনাকে কখনোই ঠকাইনি। আমি না তো মিথ্যে ভালোবাসার অভিনয় করেছি, আমার ভালোবাসা সত্যি ছিল রুদ্র। তবে আমি আপনার ভাগ্যে ছিলাম না। হয়তো আমার চেয়েও বেশি ভালোবাসা নিয়ে কেউ আসবে আপনার জীবনে, অপেক্ষা করছে আপনার। সেই জন্যই আমাদের এক হওয়া হয়নি রুদ্র। তবে যাই হোক, ভালোর জন্যই হয়। সৃষ্টিকর্তা যা করেন সবটা আমাদের মঙ্গলের কথা ভেবেই করেন। তাই চেষ্টা করুন সবটা ভুলে নতুন করে শুরু করার, প্লিজ। রুদ্র স্মিত হেসে ধারার কথাই সায় জানাতেই ধারাও হাসে। তারপর রুদ্র থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় তার নতুন গন্তব্যে, নিজের স্বামীর অসম্পূর্ণ দায়িত্ব পালন করতে। সেদিকে তাকিয়ে রুদ্রের বুক চিরে বেরিয়ে আসে একটা চাপা দীর্ঘশ্বাস। রুদ্র ভাবে তার ঠিকই বলেছে, যা হয় তা ভালোর জন্যই। হয়তো সত্যি ধারা তার জন্য ছিল না, তাই তারা এক হয়নি। তাই সে মনে মনে ঠিক করে নেয় আর ভাববে না ধারাকে নিয়ে। অতীতের স্মৃতিগুলোকে নিজের বুকের ভেতরে সমাধিস্থ করবে। রুদ্রর ভাবনার মাঝে হঠাৎ তার ফোন বেজে ওঠে। ফোন স্ক্রিনে আননোন নাম্বার ভাসতে দেখে কপাল কুঁচকে আসে তার। তবুও কোনো দরকারি ফোন হতে পারে ভেবে কলটা রিসিভ করতে অপর পাশ থেকে যা শুনতে পাই তাতে রুদ্রর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কদিন থেকেই শরীরটা বড্ড খারাপ লাগছিল, মাথা ঘুরছিল, বমি বমি লাগছিল, ভেতর থেকে দুর্বল লাগছিল নিজেকে। বাবুর আব্বুকে কিছু জানায়নি, অযথা চিন্তা করবে, তাই ওকে লুকিয়ে হসপিটালে গিয়েছিলাম ডক্টর দেখাতে। ডক্টর কিছু টেস্ট দিল, সব সিমটমের কথা শুনে যথারীতি সেসব করালাম। দুদিন খুব চিন্তায় ছিলাম, কে জানে কি আসে রিপোর্টে। আজ আমার হাতে সেই টেস্ট রিপোর্ট এসেছে। আমি ব্লাড ক্যান্সারের রোগী। ডক্টর বলেছেন আমি সেকেন্ড স্টেজে আছি। ফার্স্ট স্টেজ অনেক আগেই পেরিয়ে এসেছি। অবাক হলাম, কি অদ্ভুত, নিজের ভেতরে এত বড় একটা রোগের বাস এতদিন যাবত আর আমি বুঝতেই পারলাম না। ডক্টরকে বললাম বাঁচার সম্ভাবনা কত শতাংশ। উনি জবাব দিলেন তা আমার উপর নির্ভর করছে। আমি যত দ্রুত ট্রিটমেন্ট নেওয়া শুরু করব তত আমার বেঁচে থাকার সীমাটা বাড়বে। আমার হঠাৎ ভীষণ অসহায় মনে হলো নিজেকে। আমিরুর বরাবরই একজন সৎ পুলিশ অফিসার। ডিপার্টমেন্টে ওর সততা নিয়ে কারো মনেই কোনো সংশয় নেই। তবে আজকের যুগে পৃথিবীটা বড্ড কঠিন। যারা বেশি সৎ, বেশি লয়াল, শেষমেশ তাদের জীবনযাপনটাই হয়ে ওঠে সবচেয়ে বেশি সাধারণ সাদামাটা। আমাদের 9 বছরের সংসারটাও তেমনই সাধারণ আর সাদামাটা ছিল। তবে সেই ছোট্ট সাধারণ সংসারটা একটা অসাধারণ জিনিসের উপস্থিতিই ছিল আমাদের সুখের কেন্দ্রবিন্দু। তাহলে আমাদের দুজনের বন্ডিং, আমার আর আমিনুরের মাঝে থাকা বিশ্বাস, ভালোবাসা, আমাদের জীবনটা খুব সাধারণ ছিল। ওর একা হাতে রোজগার আস্তে আস্তে গড়ে তোলাই মর্মস্পর্শী আমাদের বাবু। এই নিয়ে আমরা বেশ সুখেই তো ছিলাম। তবে সেই সুখ হয়তো আমার শৈল না। আমি জানতাম আমিনুরের জীবনের যা উপার্জন নিজের সবটা দিয়ে সে সবটা ব্যয় করেছে আমার আর রুদ্রর পেছনে। এই কারণেই ওর সেরকম কিছু জমানো নেই। যতদূর জানি ক্যান্সারের পেছনে যে পরিমাণ টাকা খরচ হয় তা আমিনুরের পক্ষে একা হাতে ম্যানেজ করা সম্ভব হবে না। ওদিকে পালিয়ে বিয়ে করেছি বলেই আমাদের দুজনের বাড়িরই কেউ আর আমাদের সাথে কখনো যোগাযোগ করেনি। দীর্ঘ 9 বছরেও না এ অবস্থায় সাহায্য করবে এমন কেউ নেই। আমিও যে আমাকে আর রুদ্রকে পাগলের মতো ভালোবাসে তা আবার ছাড়া। আর এমন একটা ভয়ানক রোগের কবলে পড়েছি আমি, এটা জেনেও চাইবে নিজের সবটা দিয়ে হলেও আমাকে বাঁচাতে। কিন্তু এতে কি কোনো লাভ হবে? সেই সব দিকে বাঁচতে পারবো আমি এত কিছুর পরে? আর ভাবতে পারলাম না। আমি জানি আমাকে একটা দিন বেশি বাঁচানোর জন্যও প্রয়োজনে এত স্বপ্ন দিয়ে বোনা সাজানো আমাদের মর্মস্পর্শী বিকিয়ে দিতেও ভাববে না। কিন্তু আমি তো তা চাই না। আমাদের ছেলেটার ভবিষ্যৎ তখন কি হবে? আমি তো একটা অজানা পরিণতির জন্য সব এভাবে শেষ করে দিতে পারি না। তাই নিজের মনে একটা কঠিন সিদ্ধান্ত নিলাম, ছেলের স্বামী সুখের জন্য ঠিক করলাম ওদের থেকে দূরে সরে যাব। তারপরের দিনগুলো ছিল মারাত্মক বিভীষিকাময়। আমি রোজ রোজ আমিনুরের সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করতে লাগলাম। বাবু কাঁদলেও ওকে করে নিতাম না, শুধু এই কারণে যাতে আমিনুর আমাকে ভুল বুঝে বের করে দেয় বাড়ি থেকে। কিন্তু ও যে আমাকে বড্ড ভালোবাসতো, তাই তো সবটা সহ্য করে আমার কাছে জানতে চাইতো আমি কি জন্য এমন করছি, কি হয়েছে। সে সব সময় ইচ্ছে করতো ওর বুকে ঝাঁপিয়ে বলি সবটা, লুকিয়ে রাখা সব দুঃখগুলোকে উপচে ফেলি ওর সামনে। কিন্তু পারতাম না, বিনিময়ে করতাম আরো বাজে ব্যবহার।
তারপর যখন বুঝলাম এসবে কিচ্ছু হবে না, তখনই মিথ্যে প্রেমের গল্প সাজালাম। অন্য কাউকে ভালোবাসি এটা বলে নিজেই বেরিয়ে এলাম বাড়ি থেকে। আসার সময় রুদ্র আর আমিনুরের মুখটা দেখে বুকের ভেতরটায় মারাত্মক কষ্ট হচ্ছিল। তবু ওদের জন্য নিজেকে সামনে নিয়ে বুকে পাথর রেখে বেরিয়ে এলাম বাড়ি থেকে। সেদিন ও বাড়ি থেকে বেরিয়ে আসার পর কোথায় যাব কোথায় থাকবো কিছু বুঝতে পারছিলাম না। পরিচিত একজনের সাহায্য নিয়ে একটা ভাড়া বাড়ি ঠিক করলাম, সেখানেই উঠলাম। কোনো রকমের দিন যেতে লাগলো। আসার সময় বাড়ি থেকে আনা আমার জমানো কিছু টাকা দিয়ে কাটতে লাগলো দিন। দিন দিন শরীর আরো খারাপ হচ্ছিল। বেঁচে থাকার আশাটাও এক প্রকার ছেড়ে দিয়েছিলাম। তারপর আমার এই খেইহীন জীবনে একদিন ফেরেশতার মতো একজনের আগমন হলো। সেদিন চাল কিনতে বাজারে গিয়েছিলাম। হঠাৎ মাথাটা ঘুরে ওঠায় পড়ে গেলাম। যখন চোখ মেললাম নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বেডে। নার্স এসে জানানো আমাকে এক ভদ্রমহিলা এখানে নিয়ে এসেছে। ওনার সাথে দেখা করতে চাইলে উনি কেবিনে এলেন। আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, এখন শরীর কেমন আছে আপা? আমি বললাম ভালোই আছে। উনি আর কথা বাড়ালেন না। একটু সুস্থ হবার পরে ওনার বাড়িতেই নিয়ে গেলেন আমাকে। ভদ্রমহিলা অনেক ভালো মানুষ। কয়েকদিনেই অনেক মিশে গেলাম ওনার সাথে। মনে হলো যেন আমার আপন বোন। সেদিন বাজারের মাঝে আমাকে অচেতন অবস্থায় দেখে যখন কেউ এগিয়ে আসেনি, তখন সেখান দিয়ে গাড়ি নিয়ে পাস করার সময় উনিই আমাকে হাসপাতালে নিয়ে আসেন। তারপর থেকে করেই যাচ্ছেন আমার জন্য। আমার চিকিৎসা করানোর জন্য জোর করেছিলেন, তবে রাজি হইনি। কি দরকার অযথা চেষ্টা করে? বাঁচা তো সম্ভব না তা জানা আমার। দেখতে দেখতে 1 বছর কেটে গেছে। শরীরটা আরো বেশি খারাপ হয়েছে। কোনো রকম ডক্টরের প্রেসক্রাইব করা ওষুধের জোরেই হয়তো বেঁচে আছি। ব্লাড ক্যান্সারের বীজ এখন সারা শরীরে ছড়িয়ে গেছে। কে জানে আর কতদিন বাঁচব। আজ সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছিল। 2 বার রক্ত বমিও করেছি। বোধহয় আজই সবকিছুর মায়া কাটিয়ে অজানা কোনো জগতে পাড়ি জমাতে হবে আমায়। তবুও কষ্ট নেই। বেঁচে থেকেই বা কি করব? নিজের ছেলে স্বামীকে যতটা কষ্ট দিয়েছি তাতে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু আমি যে নিরুপায় ছিলাম। আচ্ছা, রুদ্রর কি আমাকে মনে পড়ে? ও কি ওর মাকে ঘৃণা করে? আর আমিনুর, সে কি আমাকে ঘৃণা করে? আমার প্রতি থাকা তার ভালোবাসাগুলো কি ঘৃণার অনলে পুড়ে গেছে? জানি না। কখনো যদি ওরা জানতে পারতো আমি কেন ওদের থেকে নিজেকে দূরে করে নিয়েছি, তাহলে হয়তো আমাকে ক্ষমা করতে পারতো। পারতো কি? বিশ্বাস করতো? কি জানি। রুদ্র ডায়েরির পরের পাতা উল্টালো, তবে তাতে কিছু লেখা নেই। বাকি পৃষ্ঠা হলো সবই সাদা। রুদ্রর বুকটা হু হু করে উঠল। তার সামনে শয্যারত মহিলার উদ্দেশ্যে বলে উঠল, তারপরে আর কিছু কেন লেখা নেই আন্টি? আমার মা কোথায়? বৃষ্টি পাশে দাঁড়িয়ে ছিল। যে খেয়াল করলো রুদ্রর কণ্ঠ কাঁপছে, তাই তাকে ভরসা দিতে রুদ্রর কাঁধে হাত রাখলো বৃষ্টি। রুদ্র এক পলক বৃষ্টির দিকে তাকিয়ে আবার সেই মহিলার দিকে তাকালো। ভদ্রমহিলা লাঞ্চ ক্যান্সারের রোগী। কথা বলতে শ্বাস নিতে তার কষ্ট হয়, তবু অনেক কষ্টে বলে উঠল, এই ডায়েরির শেষ লেখাটা যেদিন লেখা হয় সেদিনে তোমার মা মারা যান বাবা। আমি সেই মহিলা যে ওকে নিজের বাড়িতে নিয়ে গেছিল। অনেক করে বলেছিলাম নিজে চিকিৎসা করাতে, তবুও তোমার মা শোনেনি। ও সবসময় কেমন একটা অপরাধ বোধে ভুগত। সেজন্য বাঁচার কোনো আগ্রহই ছিল না ওর মাঝে। মারা যাবার আগে আমার কাছে শেষ অনুরোধ করেছিল ওর স্বামী আর সন্তানকে যেন আমি ওর মৃত্যুর পরে সবটা ওর ডায়েরিটা দিই। কিন্তু তাদের ঠিকানা আমাকে বলার আগেই মেয়েটা চলে গেল দূর অজানায়। আমি অনেক চেষ্টা করেছিলাম খোঁজার, তবে পেরে উঠিনি। এমনিতেও তোমরা থাকতে ঢাকা, আর তোমার মাকে আমি নিয়ে চলে গেছিলাম সিরাজগঞ্জে, 2 আলাদা শহর। তার উপর তোমার মা কখনো ওনার পরিচয় ঠিকানা নিয়ে কিছুই বলেনি আমাকে, তাই চেয়েও জানাতে পারেনি। তারপর দীর্ঘ 19টা বছর কেটে গেল। তোমার মা মারা যাবার বছর 3 মাথায় আমার নিজের শরীরে একদিন ক্যান্সারের হদিশ মিলল। আমি তোমার মায়ের মতো অত সাহসী ছিলাম না কিনা, তাই বাঁচার চেষ্টায় বিদেশ পাড়ি জমালাম। সেখানে দীর্ঘ 5 বছর চিকিৎসার পর সেখানে ডক্টররা জানালো আমি সুস্থ, সম্পূর্ণ সুস্থ। নিশ্চিত হয়েই বাড়ি ফিরলাম। এখানে এসে আবারও তোমাদের খোঁজার চেষ্টা করলাম, তবে ব্যর্থ হলাম। আরও 7টা বছর কেটে গেল। আমি যদি জানতাম যে তোমরা কোথায় থাকো, তবে নিশ্চয়ই খুঁজে বের করতে পারতাম। তবে আমি তো শহরটাই চিনতাম না। একটা পুরো দেশের কথা খুঁজবো তোমাদের ভেবেই পাইনি। মাঝে আবার অসুস্থ হয়ে পড়লাম।
চেক আপ করে জানা গেল আবার ক্যান্সারের জীবাণু বাসা বেঁধেছে শরীরে। আবার সেই বাচ্চার লড়াই, দীর্ঘ চিকিৎসা। তবে বয়স হচ্ছে তো, শরীর আর এত কিছু নিতে পারছে না হয়তো, তার জন্যই হয়তো আর উপশম হচ্ছে না। একদিন তোমার মায়ের ঘরে গিয়ে কি যেন একটা খুঁজছিলাম, হঠাৎ সে ঘরে ড্রেসিং টেবিলের ড্রয়ারে থেকে তোমার মায়ের এক লকেটটা পেলাম, ফোল্ড করা লকেটটা। মেরে দেখলাম তাতে একটা বাচ্চা আর একজন পুরুষের ছবি। আমি বুঝলাম এনারাই ওর পরিবার। আফসোস হলো, যদি আগে এটা পেতাম তবে তো খুঁজে বের করাটা কত সহজ হতো ওদের। আমি আবার পরিচিত একজনের সাহায্যে তোমার বাবার কথা জানতে পেরে ঢাকায় এলাম, কিন্তু এখানে এসে তোমাদের সাথে যোগাযোগ করার আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলাম। ভয় হচ্ছিল যদি তোমাদেরকে সবটা না জানিয়ে মরে যাই। তবে তোমার মৃত্যু পথযাত্রী মাকে যে কথা আমি দিয়েছিলাম তার যে বরখেলাপ হবে, আমার জীবনে কখনো কথার খেলাপ করিনি আমি। মরার আগে কি সেটাই হবে? তবে আল্লাহ দয়াবান, তার জন্যই তো এই ডক্টর আমার কাছে এলো আর লোকটা দেখে চিনেও নিল। এবার আমার শান্তি, আমি আমার কথা রাখতে পেরেছি। ভদ্রমহিলা চুপ করে চোখ বুজে রইলেন। রুদ্র পাথরের মতো বসে রইল। ওর মা আর নেই। কতটা ভাবতেই নিঃশ্বাসটা কেন যেন আটকে আসতে চাইল। ও ছোটবেলা থেকেই মাকে কত দোষ দিয়ে এসেছে। মা ওকে ভালোবাসেনি, মা ওকে একা করে চলে গেছে। মা স্বার্থপর, অথচ মা যে সবার আড়ালে ওর জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছে তা ভেবেই ওর বুক উতলে উঠল কান্না। বৃষ্টি রুদ্রকে শান্ত করার চেষ্টা করতে রুদ্র ওর কোমর জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে উঠল। বৃষ্টি কি করবে ভেবে পেল না। বাবা মায়ের মৃত্যুর মতো ভয়ানক সত্যিটা মুখোমুখি হওয়া যে কতটা কঠিন তা সে জানে। কোনো সান্ত্বনা বাণী এই সত্যি মানাতে পারে না, মনকে শান্ত করতে পারে না। তাই বৃষ্টি নীরবতা পালন করলো, রুদ্রকে কাঁদার সুযোগ করে দিল। কাঁদুক, কখনো কখনো কাঁদতে দিতে হয়, সবসময় কান্নাকে আটকে রাখতে নেই। সন্ধ্যা পেরিয়ে গেছে সেই অনেকক্ষণ। রাস্তার ধারে সোডিয়াম বাতিগুলো নিকষ আধারে বিলিয়ে দিচ্ছে নিজেদের সবুজ আভা। রাস্তার পাশে একটা ফাঁকা মাঠ, সেই মাঠের এক কোণে বসে আছে রুদ্র, পাশে বৃষ্টি। সবুজ আলোর প্রভাবে বিশাল মাঠের অনেকটা জুড়ে দখল করে আছে তাদের দুজনের বৃহৎ আকারের দুটি ছায়া। দূর থেকে ঝিঝি পোকাদের আওয়াজ কানে ভেসে আসছে। সেদিক থেকে মনোযোগ সরিয়ে বৃষ্টি রুদ্রর দিকে তাকালো। হালকা আলোতে দেখতে পেল রুদ্র থেকে থেকে কেঁপে উঠছে। বুঝতে বাকি রইল না ছেলেটা এখনো ফোপাচ্ছে। বৃষ্টি খুব আস্তে একটা তপ্ত শ্বাস চালো, তারপর রুদ্রর কাঁধে হাত রাখতেই রুদ্র দ্বিতীয়বারের মতো বৃষ্টিকে জড়িয়ে তুলো। বৃষ্টি বাধা দিল না, কাঁদুক। তখন রুদ্রর কান্না থামছিল না। ওদিকে রোগীর কেবিনে এত নয়েজ তো অ্যালাউ করা যাবে না। শেষে বৃষ্টি প্রায় জোর করেই সেখান থেকে টেনে বের করে আনে রুদ্রকে। তারপর হাসপাতাল থেকে কিছুটা দূরে এই নির্জন মাঠটার কাছে নিয়ে আসে। এখানে আসার পরও রুদ্র কেঁদেই যাচ্ছিল। আস্তে আস্তে কান্নার বেগ কমে একসময় তা ফুপিয়ে ওঠার রূপ নেয়। তবে এখন আবার কাঁদতে দেখে বৃষ্টি আর বারণ করেনি। রাত যখন আরও কিছুটা গভীর হলো তখনই বৃষ্টির খেয়াল হলো আজও তার হোস্টেলে যাওয়া হবে না। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো রাত 9টা পেরিয়েছে অনেকক্ষণ। বৃষ্টি রুদ্রের মাথায় হাত রাখলো, চুলের ভাঁজে নিজের আঙ্গুল চালিয়ে অত্যন্ত নরম স্বরে বলে উঠল, অনেক রাত হয়েছে অফিসার, বাড়ি যাবেন না? আঙ্কেল চিন্তা করছেন হয়তো। রুদ্র বৃষ্টিকে ছেড়ে তার দিকে তাকালো। সেদিকে দেখে বৃষ্টির কষ্টে বুকের ভেতরটা মুছে গেল যেন। চোখ মুখের কি হাল করেছে ছেলেটা কেঁদে কেটে। বৃষ্টির ভাবনা পুরো হবার আগে রুদ্র কাঁপা কণ্ঠে উত্তর দিল, বাবাকে আমি কি করে বলবো যে মা আর পৃথিবীতে নেই? আজ থেকে আরো 19 বছর আগে আমার মা এ পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছে। কিভাবে? বাবা যে আজও মাকে খুব ভালোবাসে, এটা কিভাবে মানবে বাবা, কিভাবে? সহসা রুদ্রের করা প্রশ্নটা বড্ড বেশি কঠিন ঠেকল বৃষ্টির কাছে। উত্তর খুঁজে না পেয়ে বৃষ্টি অস্থির নয়নে রুদ্রর দিকে তাকালো। রুদ্র বৃষ্টির অস্থিরতা ঠিক খেয়াল করলো কিনা বোঝে গেল না, কারণ তার নিজের দৃষ্টিতেই এখন অস্থিরতার সাগর। বৃষ্টিকে চুপ থাকতে দেখে রুদ্রই আবার বলল, জানেন ডক্টর, আজ যখন আপনি ফোন করে বললেন আপনি আমার মায়ের ডায়েরি পেয়েছেন, এক মুহূর্তের জন্য মনে হয়েছিল মাকে আবার কাছে পাবো, আমি আবার জড়িয়ে ধরবো, কেঁদে জিজ্ঞাসা করব কেন এতগুলো দিন আমাকে বাবাকে কষ্ট দিয়ে আমাদের থেকে দূরে সরে গেল। প্রায় ছুটে চলে এসেছিলাম হসপিটালে, কিন্তু বেডে মায়ের জায়গায় অন্য কাউকে দেখে আশাহত হলাম। আর সব আশা মুহূর্তে ভেঙে ধুলোয় মিলিয়ে গেল। ভদ্রমহিলার মুখে
সবটা শোনার পরে। আচ্ছা বৃষ্টি, কেন বলুন তো? কেন আমি জীবনে যা আশা করি তা কখনো হয় না? কেন ধারার সাথে সারাটা জীবন কাটানোর স্বপ্ন বুনলাম, অথচ সে অন্য কারো হয়ে গেল? মাকে ফিরে পাবার আশা নিয়ে বুক বাঁধলাম, অথচ মা আর আমাদের মাঝে নেই। কেন বৃষ্টি, কেন? সব অপ্রাপ্তি কেন আমার জীবনে থাকবে বলতে পারেন? কেন? রুদ্রর উচ্চারিত প্রতিটা শব্দ বৃষ্টির চরম কষ্টের অনুভূতি হলো। কানারা উতলে এলো দু চোখ বেয়ে। তবুও বৃষ্টি কাঁদলো না, বহু কষ্টে নিজেকে সামলে নিল। রুদ্রকে ধরে দাঁড় করিয়ে তার চোখের জলটুকু মুছে দিয়ে বলে উঠল, আমার বাবা কি বলতো জানেন? আমরা যখন জন্মগ্রহণ করি ঠিক তখনই সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকজনের জন্য কিছু নির্দিষ্ট পরিমাণ প্রাপ্তি ধার্য করে রাখেন। আমরা আমাদের সারা জীবনে অনেকের থেকে অনেক সময় সেটুকু প্রাপ্তি প্রাপ্ত করে থাকি। এর বেশি যেমন আমাদের ভাগ্যে থাকে না, ঠিক তেমন এর কমও কিন্তু হয় না। আমরা ঠিক সেইটুকুই পাই যা আমাদের জন্য বরাদ্দ। মনে রাখবেন, আমরা যা পাই তা আমাদের ভাগ্যে ছিল, আর যা আমরা পাই না তা কখনো আমাদের ছিলই না। তাই সেটা নিয়ে আক্ষেপ করে কেবল আত্মার কষ্ট হয় রুদ্র, কোনো লাভ হয় না। তাই ধারার সাথে আপনার জীবনে যেটুকু সময় ভাগ্যে ছিল তা আপনার একসাথেই কাটিয়েছেন। আন্টির সাথেও যেটুকু সময় কাটানো আপনার ভাগ্যে ছিল সেইটুকুই আপনি পেয়েছেন। তবে আফসোস কেন বলুন তো? যা হারিয়েছেন তা নিয়ে না ভেবে নিজের ছোট্ট জীবনের প্রাপ্তিগুলো হিসেব করুন না। এই যে আঙ্কেল আপনাকে এত ভালোবাসে, ছোটবেলা থেকে বাবা মা দুজনের আদর ভালোবাসা দিয়ে আপনাকে বড় করে তুলেছে, এটি কি আপনার জীবনের একটা অমূল্য প্রাপ্তি না বলুন? আপনি এমন করে ভেঙে পড়লে শৈশব থেকে আপনার অবলম্বন হয়ে চলা সেই মানুষটা কি নিয়ে বাঁচবে বলুন তো? তার কি কষ্ট হবে না? তাই এবারে কষ্ট থামান রুদ্র, শক্ত করুন নিজেকে, আর আল্লাহর কাছে দোয়া করুন আপনার মায়ের যেন জান্নাত নসিব হয়। আর আঙ্কেলকে জানাবো না আমরা যে আন্টি নেই। আঙ্কেল যেমন আন্টির স্মৃতিটুকু আঁকড়ে ধরে বাঁচছে তেমনই বাঁচুক। এই বয়সে এই ধাক্কা উনি নিতে পারবেন না। কখনো কখনো আপনজনদের ভালোর জন্য কিছু সত্য গোপন করতে হয় রুদ্র। তাই এই সত্যিটা আঙ্কেলের আড়ালেই থাকুক। আন্টিও তো আপনাদের ভালোর জন্যই এত কিছু করে নিজের অসুস্থতার সত্যিটা লুকিয়ে গেছেন, তাই না? তবে আপনি আঙ্কেলের জন্য এটুকু করতে পারবেন না? রুদ্র বৃষ্টির চোখের দিকে তাকালো, নিজেকে সামলে নিয়ে মাথা নেড়ে সায় জানালো সে পারবে। বৃষ্টি হাসলো এবারে, হাসির তালে তার গজ দাঁতটা সোডিয়াম আলোতে ঝিলিক দিয়ে উঠল, সাথে গালের সাথে দেখা দিল সেই পরিচিত গর্তের। সেদিকে তাকিয়ে রুদ্রর চোখ আটকে গেল। প্রথমবার সে নিজেও নিজের দৃষ্টি সংযত করতে পারল না। ব্যয়া চোখ এক দৃষ্টিতে চেয়ে রইল বৃষ্টির টলপড়া গালে, হাসি মাখা ঠোঁটে। রুদ্র অবলক দৃষ্টি ঠিকানা খুঁজে না পেয়ে বৃষ্টি নিচের ডান হাতটা তার সামনে নাড়াতেই রুদ্র হুঁশ ফিরল। চোখের পলক ফেলে অন্যদিকে তাকালো বৃষ্টি, আবার জিজ্ঞেস করলো, বাড়ি যাবেন না? রুদ্র মুখ ঘুরিয়ে রেখেই বলল, হ্যাঁ। আপনি কোথায় যাবেন বৃষ্টি? হোস্টেল তো বন্ধ। বৃষ্টি রুদ্রর দিকে অসহায় চোখে তাকালো। সে কি বলবে বুঝতে পারল না। বৃষ্টির অসহায় চোখের ভাষা পড়তে রুদ্রর কষ্ট হলো না। সে বৃষ্টির হাতের কবজি আঁকড়ে ধরে সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, থাক, অত ভেবে কাজ নেই, চলুন আজ আমাদের বাড়িতেই থাকবেন, আসুন। বৃষ্টি কথা পারল না, তবে মনের মাঝে কোথাও যেন একটা শীতল প্রশান্তির হাওয়া বয়ে গেল তার। সে এক টুকরো শীতলতায় তার ঠোঁটের কোণে প্রসারিত হলো। মিষ্টি এক অনুভূতিতে অন্তরাত্মা তৃপ্ত হলো। সেই তৃপ্তিকে নিয়েই রুদ্র তার হাতের মুঠোয় নিজের হাত বন্দি করে রেখে বৃষ্টি এগিয়ে গেল। রুদ্রর সাথে তালে তাল মিলিয়ে হাঁটতে লাগলো তার দেখানো গন্তব্যের উদ্দেশ্যে। দিন যায়, দিন আসে, সময় আপন বেগে ছুটে চলে। সেদিনের সেই ঘটনার পরে কেটে গেছে গোটা এক সপ্তাহ। সেই যে সেদিনের পর বৃষ্টি রুদ্রর বাড়ি থেকে চলে এলো, টানা 7 দিনে আর তাদের সাক্ষাৎ ঘটেনি। দুজন আলাদা আলাদাভাবে তারপরও প্রতিটা মুহূর্ত অনুভব করেছে পরস্পরের জন্য নিজেদের সুপ্ত অনুভূতি। তবে সবটাই আপন মনে, কেউই বা কারোর অনুভূতির সম্পর্কে অবগত নয়। রুদ্র একদিনে কলেজ হাতে বহুবার বৃষ্টির নাম্বারটা ডায়াল করতে চেয়েও পায়নি। কোনো একটা
বাধায় আটকে পড়েছিল। একটা চাপা দ্বিধায় মন আচ্ছন্ন হয়ে আছে যেন। বারবার মনে হচ্ছে ধারার সাথে তার অতীতটা জানার পরও বৃষ্টি তাকে মানতে পারবে না, এই একটা কথাতে আটকে যাচ্ছে রুদ্র। অন্যদিকে বৃষ্টি, তারও একই অবস্থা। তার ধারকে ভুলে রুদ্র কখনোই তাকে ভালোবেসে উঠতে পারবে না। অযথা মনের কথা প্রকাশ করে কি হবে? প্রত্যাখ্যাত হওয়ার পরে যে নিজেকে সামলানো অনেক জটিল হয়ে পড়বে। তার থেকে তার মনের কথা মনেই থাক, কিছু কথা থাক না অপ্রকাশিত, ক্ষতি কি? দীর্ঘ 2 সপ্তাহ, 3 দিন, 1 ঘন্টা 49 মিনিট পরে রুদ্র নিজের মনের সাথে প্রচুর যুদ্ধ করে ঠিক করলো বৃষ্টি ফেরালে ফেরবে। তবুও সে তাকে নিজের মনের কথা বলবে। সে যে বৃষ্টির প্রতি কিছু অনুভব করে তা বৃষ্টির জানা প্রয়োজন। এই অনুভূতিটা তাকে ঘিরে বলেই জানা প্রয়োজন। এই পৃথিবীতে আমরা যাকে চাই তাকে না পাবার মূল কারণই হলো সঠিক সময়ে অনুভূতির বহিঃপ্রকাশ না করা। রুদ্র সেই দলে নাম লিখিয়ে সারা জীবন আক্ষেপের সাগরে ভেসে যেতে চায় না, কিছুতেই না। তাই সে নিজের মনকে মানিয়ে বৃষ্টিকে ডেকে পাঠিয়েছে একটা পরিচিত কফি শপে। বৃষ্টি ফোনের ওপাশ থেকে তেমন কিছু বলেনি, শুধু জানিয়েছে সে আসবে। আজ বহুদিন পর রুদ্র ফুলের দোকানে গেছে। নিজের হাতে বেছে বেছে বৃষ্টির জন্য একগুচ্ছ রজনীগন্ধার কিনে নিয়ে সে রওনা হয়ে পড়ে কাঙ্ক্ষিত কফি শপের উদ্দেশ্যে। কাছের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই রুদ্র দেখতে পেল বৃষ্টি সেই প্রথম দিনের মতো সাদা কালোর মিশলে একটা শাড়ি পরে এসেছে। কফি শপের কোণের একটা টেবিলের সামনে অন্যমনস্ক হয়ে বসে আছে সে। রুদ্র একটা লম্বা শ্বাস টেনে বৃষ্টির দিকে এগিয়ে গেল। ঠিক বৃষ্টির সামনে চেয়ারটা টেনে সেটাতে বসেও পড়ল। বৃষ্টি চকিতে তাকালো, ঠোঁটের কোণে একটা বানোয়াট হাসির রেখা টেনে বলে উঠল, হ্যালো অফিসার। রুদ্র স্মিত হাসলো। তার হঠাৎ করে প্রচণ্ড নার্ভাস ফিল হতে লাগলো। দাইকে প্রপোজ করার সময় এমনটা হয়নি তার, তবে আজ কেন? রুদ্র শুনেছে মানুষ তাদের সামনেই ভয় পায় যা তাদের বেশি আপন কিংবা বেশি পর হয়। বৃষ্টি তো তার পর না, তবে কি বৃষ্টি তার বেশি আপন, ধারের চেয়েও বেশি? রুদ্র আর ভাবলো না। কথায় কথায় ধারের কথা টেনে আনাটা তার বদ অভ্যাসে দাঁড়িয়েছে ভেবে নিজের উপরেই রাগ লাগলো। তারপর বৃষ্টির দিকে ফুলগুলো এগিয়ে দিতে দিতে বলে উঠল, এগুলো আপনার জন্য বৃষ্টি। বৃষ্টি খানিকটা অবাক হলো, তবুও হাত বাড়িয়ে ফুলগুলো নিয়ে নিল সে। রুদ্র কোথা থেকে বলা শুরু করবে ভেবে আমতা আমতা করছে দেখে বৃষ্টি তাকে আশ্বস্ত করেই বলল, সমস্যা নেই, কি বলবেন বলুন, আমি শুনছি, এত হেজিটেট করতে হবে না। রুদ্র মেকি হাসলো। টেবিলের উপরে রাখা গ্লাসটা এক চুমুকে খালি করে দিয়ে বৃষ্টির দিকে তাকালো। 2 সেকেন্ড তাকিয়ে থেকে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে গড়গড় করে বলে দিল, আমি আপনার জন্য সামথিং স্পেশাল ফিল করি বৃষ্টি। যে অনুভূতিটা ভীষণ আলাদা। আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ ইউ ডক্টর। আই লাভ ইউ। উইল ইউ বি মাইন? একদমে সবটা বলে ফেলে চোখ মেলতে রুদ্র দেখতে পেল বৃষ্টি কেমন যেন স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। রুদ্র কিছুটা ঘাবড়ে গেল। বৃষ্টির দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক দিলে তাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে ডক্টর? চুপ করে আছেন কেন? কিছু বলুন। বৃষ্টি তবু উত্তর দিল না। এক পর্যায়ে রুদ্র যখন বারবার তার কাছ থেকে জবাব চাইতে লাগলো তখন বৃষ্টি অত্যন্ত নিষ্ক্রিয়ভাবে অনুভূতি শূন্যর মতো উত্তর দিল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে রুদ্র, আপনি দেরি করে ফেলেছেন। পরশু রাতে আমার বিয়ে, এখন আর কিচ্ছু করার নেই, আমি চাইলেও পারবো না আপনার হতে। বৃষ্টির উত্তরে রুদ্র স্তব্ধ হয়ে গেল, যেন পাথরের মতো নিষ্পলক চেয়ে রইল কেবল বৃষ্টি নামক মনোহরণীর মেয়েটির মুখপানে। অজান্তে চোখের কোণ ভিজে জল গড়ালো। তপ্ত নিঃশ্বাসে ভারী হয়ে উঠল পরিবেশ। দীর্ঘ 10 মিনিট ধরে টানা কলিং বেল বেজে যাচ্ছে। মিসেস শাহানা অর্থাৎ বৃষ্টির মা চতুর্থবারের মতো বিরক্ত হয়ে বৃষ্টিকে দরজাটা খুলে দিতে দিতে সিনকের উপর ঝনঝনে আওয়াজে কয়টা রেখে নিজের মনের ঝাল খানিকটা মেটালেন। মেয়েটা বিয়ে ঠিক হবার পর থেকেই বড্ড বাড়াবাড়ি করছে, কোনো কথাই শুনছে না। চুপচাপ সারাটাক্ষণ খুব গোমরা মুখ করে রাখছে, ঠিকমতো খাচ্ছে না, ঘুমোচ্ছে না। আর কাল বিকেলের পর থেকে এই আচরণ যেন আরও বেড়ে গেছে। সমস্যা কি বলছে না কেন? বলি তো মেটানোর চেষ্টা করা যায়। রাগে মিসেস রানা রান্নাঘরের ভেতরে গজগজ করতে লাগলেন। এমন সময় ড্রয়িং রুমে বৃষ্টির উপস্থিতি দেখা গেল। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতে চমকে গেল। দরজার বাইরে রুদ্র দাঁড়িয়ে আছে। বৃষ্টি বিস্ময়ে খানিকক্ষণ বোবা বনে গেল, তারপর নিজের সম্বিত ফিরে পেয়ে বলে উঠল, অফিসার, আপনি এখানে কি করছেন? কি সমস্যা? যা বলার কাল বললাম তো, আমার বিয়ে।
এখন কিছু সম্ভব না, চলে যান। রুদ্র বৃষ্টির কথা তোয়াক্কা না করে ওকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। ততক্ষণে মিসেস শাহনাও রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে। বৃষ্টি দরজা আটকে আবার রুদ্রকে কিছু বলতে যাবে, তার আগে মিসেস শাহনার উদ্দেশ্যে সে বলল, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? মিসেস শাহনা স্মিত হেসে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি। তবে তোমাকে তো ঠিক চিনলাম না। রুদ্র উত্তর দিল, আমি ইন্সপেক্টর রেদওয়ান রুদ্র আন্টি, বৃষ্টির বন্ধু। মিসেস শাহনা মুখে হাসি টেনে রুদ্রকে সোফায় বসতে বলল। রুদ্র বসার পরে তিনি অতিথি পরায়ণসুলভ কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি খাবে বাবা, চা করি? রুদ্র মাথা নেড়ে অসম্মতি জানালো। তারপর মিসেস শাহনার উদ্দেশ্যে বলল, আমার আসলে আপনার সাথে কিছু কথা ছিল আন্টি, আপনার কি একটু সময় হবে? মিসেস শাহনা হেসে ঘাড় নেড়ে ঠিক রুদ্রর সামনে সোফাতেই বসে বলেন, জি বলো। রুদ্র একটা লম্বা শ্বাস টেনে বলতে শুরু করলো, আসলে আন্টি, আমার সাথে বৃষ্টির পরিচয়টা খুব অদ্ভুতভাবে হয়। যখন আমাদের দেখা হয় তখন ঠিক সেই মুহূর্তে আমি একদম চাইনি আমাদের আর দ্বিতীয়বারের দেখা হোক, কিন্তু ভাগ্যের এমন পরিহাস, আমাদের আবার দেখা হলো। সবসময় আমরা যা চাইবো তা যে হবে তার কোনো মানেও নেই অবশ্য। ভাগ্য যেটা চায় শেষ অবধি সেটাই হয়। আমাদের বেলাতেও তাই হলো। একের পর এক বিভিন্ন কারণে আমাদের দুজনের পরস্পরের সাথে দেখা হতেই লাগলো। দুজন জেনে বা না জেনে দুজনকে বাঁচাতে লাগলাম। এমন করে ঠিক কখন জানি না আমি বৃষ্টির প্রতি দুর্বল হয়ে পড়লাম। তবে বুঝতে পারলাম না সে দুর্বলতার কারণ কি। যখন বুঝতে পেরে বৃষ্টিকে সবটা জানাতে গেলাম তখন আমি জানতে পারলাম কাল ওর বিয়ে। আপনাকে জানানো হয়নি আন্টি, বৃষ্টির আগেই আমার জীবনে অন্য কেউ ছিল। তাকে ভালোবাসতাম, তবে তাকে ভাগ্য আমার করেনি। আবার একই ধান্দা, একই কষ্টটা কি আমাকে পেতেই হবে আন্টি? বলুন না প্লিজ। রুদ্রর চোখে জল ছলছল করছে, জল জমেছে বৃষ্টির চোখেও। তবে নির্বিকার কেবল মিসেস শাহনা। সেদিকে তাকিয়ে বৃষ্টি বোধহয় মায়ের মনের কথা আন্দাজ করতে পারল, তাই নিজে বলে উঠল, আপনি অযথা সময় নষ্ট করছেন অফিসার। কাল আমার বিয়ে, আজ এসব বলার মানে নেই। আপনি রুদ্র মানে সূর্য, আর আমি বৃষ্টি। এক আকাশে একসাথে আমাদের বিচরণ অস্বাভাবিক রুদ্র, এটা সম্ভব না। ভুলে যান, ফিরে যান। রুদ্র একবার বৃষ্টির দিকে তাকিয়ে চোখ নামালো, দৃঢ় কণ্ঠে বলল, সূর্য আর বৃষ্টি যখন এক আকাশে থাকে তখন তাদের মেলবন্ধনই রামধনুর সৃষ্টি করে বৃষ্টি। আমাদের সম্পর্কটাও তেমনই হোক না হয়, যা রামধনুর 7 রঙে রঙিন হবে। ভালোবাসি বৃষ্টি, আপনাকে ভালোবাসি, প্লিজ বুঝুন। বৃষ্টি বুঝলো কি না জানি না, তবে বুকের ভেতরটায় উতলে পড়া কষ্টটুকু সযত্নে বুকের ভেতরে লুকিয়ে ফেলে শক্ত চোখে রুদ্রর দিকে তাকালো। কিছু বলবে তার আগে মিসেস শাহনা বৃষ্টির দিকে প্রশ্ন ছুড়ে দিল, তুই কি রুদ্রকে ভালোবাসিস বৃষ্টি? সত্যিটা বলবি, যা তোর মনে আছে তাই বলবি। বৃষ্টি বিহ্বল নয়নে মায়ের দিকে তাকালো। কি উত্তর দেবে ঠিক বুঝতে পারলো না। পিটপিট করে চোখ মেলে একবার মাতো, আরেকবার রুদ্রকে দেখে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। মিসেস শাহনা এবার নরম কণ্ঠে বলল, বৃষ্টি, আম্মু, আমি তোকে খুব ভালোবাসি আম্মু। তবে আমার চেয়ে বেশি ভালো তোকে তোর বাবা বাসতেন। সেই মানুষটার পৃথিবী ছিলি তুই। তিনি কখনো তোর সুখের আগে, তোর আনন্দের আগের কিচ্ছু তোয়াক্কা করেননি। তার আদরের মেয়েকে তার ভালোবাসার থেকে আমি দূর করব, এটা তুই কেন ভাবলি আম্মু? তোর মনে রুদ্রর জন্য যা আছে নির্ভয়ে বল সোনা, মা ঠিক করে দেবে সব। বিয়ে তো কাল, এখনো অনেক সময়, বিয়ে হয়ে তো যায়নি। বল আম্মু, ভালোবাসিস রুদ্রকে? বৃষ্টি আর স্থির থাকতে পারল না, ছুটে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দিল। কানা ভেজা স্বরে থেমে থেমে পড়ল, আমি তো ভালোবাসি, অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু উনি তো কখনো বোঝেননি, আমিও বলিনি। আর তুমি যখন বিয়ের কথা বললে তখন তো আমাকে বলেননি যে ভালোবাসেন। একটি বার আমার সাথে যোগাযোগও করেননি। আমার কি কষ্ট হয়নি? তাই রাগ করে বলে দিয়েছি বিয়ে করব। তুমিও তো বিয়েটা চট করেই ঠিক করে ফেললে। এখন আমি কিভাবে বিয়ের একদিন আগে আবেগে ভেসে ওনাকে হ্যাঁ বলতাম? তুমি তো কথা দিয়েছো। আর বাবা বলতো জীবনে কোনো পরিস্থিতিতে নিজের সুখের জন্য বাবা মায়ের কথার খেলাপ করতে নেই। তাই তো আমি না করেছি। আমি কি জানতাম তুমি মেনে নেবে? মিসেস শাহনা হেসে ফেললেন। তার মেয়েটা বরাবরই ভীষণ বাবা পাগল। বাবা যা বলে সেটাই তার কাছে ন্যায় বাক্য, সর্বদা সত্য। ছোট্ট মেয়েটাও যে নিজের ভালোবাসার কথা না ভেবে বাবার কথা মনে রেখে মায়ের কথা রাখার জন্য এতটা ত্যাগ করতে পারে তা ভেবেই
মিসেস শাহানার বুকটা গর্বে ভরে গেল। উনি বৃষ্টিকে নিজের থেকে ছাড়িয়ে ওর চোখের জলটা মুছে দিয়ে স্মিত হেসে বললেন, আমি ছেলের বাড়ির লোকের সাথে কথা বলছি, বলি যে বিয়েটা হচ্ছে না, পাত্র বদল হয়ে গেছে। তুই যা, রুদ্রকে নিয়ে সামনের রাস্তাটা হেঁটে আয়, নিজেদের মধ্যে সবটা বুঝে নে, যা। বৃষ্টি একগাল হেসে মায়ের গলায় জড়িয়ে ধরলো। মায়ের গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে হেসে বলল, তুমি খুব ভালো মা, ভালোবাসি তোমাকে। মিসেস শাহানা হাসলেন, কিছু বললেন না। আর বৃষ্টি রৌদ্রর সাথে বাইরের দিকে পা বাড়াবে এমন সময় রৌদ্রকে উদ্দেশ্য করে বলে উঠল, রুদ্র, তোমার বাবার নাম্বারটা দিয়ে যেও প্লিজ, ওনার সাথে তো কথা বলতে হবে, ছেলের বাবা বলে কথা। রুদ্র মৃদু হেসে ঘাড় নাড়ালো। তারপর মিসেস শাহানাকে আমিনুল সাহেবের নাম্বারটা দিয়ে বেরিয়ে গেল বৃষ্টির সাথে। বাইরে হালকা বাতাস, আকাশে পঞ্চমীর বাঁকা এক টুকরো চাঁদ মেঘের আড়াল থেকে ঝিলিক দিয়ে যাচ্ছে বারবার। সে চাঁদের আলোতেই পেয়সীর মুখোবই দেখে স্বস্তির হাসি ফুটে উঠেছে রুদ্রর ঠোঁটে। হালকা বাতাসে উড়ে আসা বৃষ্টির চুল রুদ্রর চোখে মুখে বাড়ি খাওয়ার এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠেছে রুদ্রর মন। হাঁটতে হাঁটতে একটা ব্রিজের উপরে এসে দাঁড়ায় দুজনে। ছোট্ট একটা নদী, তার উপরেই ব্রিজ। চাঁদের আলো সেই নদীর জলে প্রতিফলিত হয়ে চারপাশের সৌন্দর্য যেন আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সেদিকে তাকিয়ে বৃষ্টি বলে উঠল, আপনি কি করে আমার বাড়ির ঠিকানা জানলেন? কখনো তো বলিনি। তবে রুদ্র হালকা হেসে বলল, ভালোবাসার মানুষের বাড়ি ঠিকানা জানা খুব কঠিন কিছু না। টুম্পার থেকে পেয়েছি, হোস্টেলে গিয়েছিলাম আপনার। বৃষ্টি আর তেমন কিছু বলার মতো কথা খুঁজে পেল না। চুপচাপ পরিবেশটা আবার সবর করতে রুদ্রই বলে উঠল, আমার জীবনে 3 জন নারী খুব গুরুত্বপূর্ণ। বৃষ্টি 1, আমার মা 2, ধারা আর 3, আপনি। মা চলে যাওয়ার পরে আমি মেয়েদের এড়িয়ে চলতাম, তবে ধারা জীবনে আসার পর আবার জীবনটাকে বুঝতে শিখলাম। ওকে ভালোবাসলাম, তবে যখন ওর সাথে অন্য কারো বিয়ে হতে দেখলাম তখন স্বভাবতই ছোট থেকে নারী জাতির ওপরে থাকা চাপা রাগটা ঘৃণায় বদলে গেল। আমি ঘৃণা করতাম সব মেয়েকে। তার পরিচয় আপনিও পেয়েছেন। বহুবার আপনাকে অপমান করেছি, কিন্তু জানি না কিভাবে আপনার প্রতি একটা মায়া জন্মাচ্ছিল দিনে দিনে। আস্তে আস্তে যখন বুঝতে পারলাম ধারা আর আমার মা, যাদের এতদিন দোষী ভেবেছি, দুজনেই নির্দোষ, পরিস্থিতির শিকার, যা করেছে সবটাই আমার জন্য, তখন বুঝলাম আমি ভুল ছিলাম। পৃথিবীতে একটা মেয়েই ভালোবাসার উৎস, যে নারী জন্ম দেয়, নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখায়। সে কি করে খারাপ হবে বলুন? ভালো খারাপ সবার মাঝেই আছে, কোনো মেয়েই খারাপ না। তার যেমন ভুল তেমনই সবাই খারাপ, তাও ভুল। এই ভুলটাই করেছিলাম আমি। তবে যখন ভুলটা ভাঙলো তখন চোখের সামনে আপনি ছিলেন, আমাকে সামলে গেলেন, সাহস দিলেন, পাশে থাকলেন। ভালো লাগাটা হয়তো সেখান থেকেই শুরু। তারপর সময় সময় সেই ভালো লাগা অর্থাৎ আপনি আমার ভালোবাসায় পরিণত হলেন। সবসময় আপনাকে নিয়ে ভাবতে লাগলাম, তবে দ্বন্দ্ব ছিল নিজের মনেই, আদৌ এটা ভালোবাসা কিনা। তবে আপনার থেকে দূরত্ব যত বাড়তে লাগলো, বুকের মধ্যে হাওয়া টানা পোড়েনটাই বুঝতে পারলাম এটা ভালোবাসা ছাড়া কিছু না, কিছু না। তুমি আমার জ্বলে যাওয়া, পড়ে যাওয়া তৃষ্ণার্ত ভালোবাসার কাঙাল। এ মনটাই বৃষ্টি হয়ে নামলে। বৃষ্টির শীতলতায় বাঁচার নতুন আশা দিলেন, দিশা দিলেন। ভালোবাসি আপনাকে বৃষ্টি, খুব ভালোবাসি। বৃষ্টি সবটা নীরবে শুনে গেল। চোখ বেয়ে খুশির জোয়ার গড়িয়ে পড়তেই রুদ্র ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কাঁদছেন কেন, কি হলো? বৃষ্টি রুদ্রর বুকে ঝাঁপিয়ে পড়ল। এলো পাথারি তার বুকে কটা আঘাত করে ফুঁপিয়ে উঠল। রুদ্র যেন পড়ল অকুল সাগরে। অকমসাৎ প্রাণ পিয়ার এমন কন্দনে প্রেমিকা হিয়া দুমড়ে মুছে গেল যেন। সে বৃষ্টির মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কিছু হয়নি, কাঁদে না, আমি আছি তো, কাঁদে না। বৃষ্টি থামলো না, উল্টো রুদ্রের সাথের হাতা খামচে ধরে আরো জোরে কেঁদে উঠল। রুদ্র কি করবে বুঝতে না পেরে আবার প্রেমিক সুলভ নরম কণ্ঠে বলে উঠল, মেঘের উপর মেঘ জমেছে, মুখ ঢেকেছে অন্ধকারে। বৃষ্টি তখন ফন্দি আটে, চোখের নজর ঝাপসা করে। আমার বৃষ্টিও কি তেমন কোনো ফন্দি এঁটেছে? নইলে বৃষ্টির চোখে বৃষ্টি কেন? বৃষ্টি কি জানে না তার চোখের বর্ষণ না
তার ঠোঁটের কোণে লেপ্টে থাকা মিষ্টি রোদ্দুরটাই আমার চাই। বৃষ্টি বলেই কি ঝরতে হবে? এ তো অবিচার। মাঝে মাঝে তো এই রৌদ্রের রোদ্দুর হয়ে জ্বলতেও পারে, কি পারে না? বৃষ্টির কান্না থেমে গেল। রুদ্র বুক থেকে মুখ তুলে তার দিকে তাকিয়ে লজ্জা পেল। আবার সেই তার বুকেতেই মুখ লুকালো। রুদ্র হেসে উঠল। মিষ্টি শাসনের সুরে বলল। একদম হাসবেন না, বাজে লোক। রুদ্র মজা করে বলল। ও আমি বাজে তাই না? ঠিক আছে, তাহলে আমার বুক থেকে সরুন, চলে যাই। পচা লোকের সাথে কি? রুদ্র নিজেকে ছাড়িয়ে নেবার মিথ্যা নাটক করতেই মিষ্টি দু হাতে তার বুকের দিকের শার্টটা আঁকড়ে ধরে রাগী স্বরে বলল। যাই মানে কি? কই যান? কোথাও যাবেন না। রুদ্র ঠোঁট উল্টে পড়ল। আমি তো পচা, আমার সাথে কি? তাই যাই। মিষ্টি আবার মিষ্টি করে হাসলো। সাথে সাথেই টোল পড়ল তার গালে। রুদ্র একধানে সেদিকে তাকিয়ে রইল। বৃষ্টি আদুরে কণ্ঠে বলে উঠল। হোক পচা, তবু এই পচা লোকটাকেই আমি ভালোবাসি। তাকে বলে দেবেন আমাকে ছেড়ে তাই তার যাওয়া চলবে না, কিছুতেই না। বৃষ্টির কথাই রুদ্র হাসলো। প্রিয়তমার হাসি দেখে হাসলো বৃষ্টিও। আবার তার গালের মাঝে একটা ছোট গর্তে নজর কাটতেই রুদ্র হালকা ঝুঁকে তাদের ঠোঁট ছোঁয়ালো। মিষ্টি কেঁপে উঠল কিছুটা, আঁকিয়ে ধরল রুদ্র শার্ট। রুদ্র বৃষ্টির আবেশে বুঝে যাওয়া বন্ধ চোখ জোড়ায় ঠোঁট ছুঁয়ে আবার সোজা হয়ে দাঁড়ালো। মিষ্টি লজ্জায় চোখ মেলে তাকাতে না পেরে আবার রুদ্রর বুকে ঠাঁই নিল। রুদ্র বলে উঠল। তোমার গালের এই টোলটা প্রথম দিন থেকে বড্ড জ্বালায় আমায়, তাই আজ আমিও তাকে কিছুটা জ্বালালাম। রাখবে না কিন্তু? বৃষ্টি উত্তর দিল না, তবে রুদ্রর বুকের একদম ভেতরে ঢুকে পড়ার সব রকম চেষ্টা চালালো। রুদ্র তাকে আগলে নিয়ে আবার বলে উঠল। ভালোবাসি আপনাকে ডক্টর। এতক্ষণ উত্তর না দিল, এবারে বৃষ্টি উত্তর দিল। আমিও আপনাকে ভালোবাসি অফিসার। তারপর আবার মুখ লুকালো রুদ্রর বুকে। দূর আকাশে থাকা এক ফালি চাঁদ, চারিদিকে স্নিগ্ধ হাওয়া আর জ্যোৎস্নাস্নাত নদীর স্বচ্ছ স্রোত নীরবে প্রত্যক্ষ করলো ভালোবাসার মিলনের পরিণতি।